আপনি যখন কোনো অ্যানিমেশন করবেন তখন দেখবেন আমাদের রিয়েল লাইফের অনেক কিছু কিন্তু অ্যানিমেশনের সাথে মিল খায়। যেমন এটা হচ্ছে আমাদের হাঁটা চলা, তারপর হচ্ছে পশুদের চলাফেরা, তাই না? প্রজাপতি উড়ে যাচ্ছে, এদিক দিয়ে হচ্ছে একটা শেপ থেকে আরেক শেপ হচ্ছে, তাই না? এই যে পরিবর্তনগুলো হয়, এই ক্ষেত্রে যখন অ্যানিমেশনটা শুরু হয় আর কি, কেবল যেমন প্রথমে কি হতো, প্রথমত প্রত্যেকটা স্কেচ তৈরি করা হতো, স্কেচ তৈরি করে করে অ্যানিমেশনগুলো কিন্তু করা হতো প্রথম দিকে অ্যানিমেশনগুলো, ঠিক আছে? কারণ সবগুলো একটা করে লেয়ার স্কেচ করা হতো, পরপর 500-600 স্কেচ কমপ্লিট হলে পুরো একটা অ্যানিমেশন, ছোট্ট একটা কার্টুন আমাদের কি হতো, তৈরি হতো। তো ডিসনের দুজন প্রথম দিকে দুজন ডিজাইনার যারা ডিজাইন করতো, তারা মূলত কি হতো, অ্যানিমেশনের জন্য ডিজাইন করতো। তারা দেখলো আচ্ছা এটা যদি রিয়েলিস্টিকের সাথে মিলিয়ে, ঠিক আছে, এমন কিছু জিনিস দেওয়া হয় যেটা হচ্ছে আমাদের বাস্তবের সাথে খাপ খাবে, প্লাস হচ্ছে অ্যানিমেশনের জন্য যেটুকু প্রয়োজন সেটুকু অ্যাপ্লাই হবে, তাহলে টোটাল এই ফাংশনটাকে মানে এই কাজগুলোকে 12টা ভাগে তারা ভাগ করছে। 12টা ভাগে ভাগ করার পর সেটা কি করছে, পাবলিশ করছে একটা বই আকারে, খুব মোটা একটা বই আকারে ওরা মোটামুটি একটা পাবলিশ করছে। এবং একটা জিনিস মাথায় রাখবেন যে মোটামুটি যত প্রো লেভেল মানে একদম বিগিনার থেকে শুরু করে প্রো লেভেল পর্যন্ত, আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনি? স্পষ্ট বোঝা যাচ্ছে? বিগিনার থেকে শুরু করে প্রো লেভেল পর্যন্ত সবাই আমরা কি করতো, এই রুলসটাকে মেনটেন করে কাজ করে। এখন পর্যন্ত যতগুলো অ্যানিমেশন দেখেন না কেন আপনি, 2D বলেন বা 3D, সবগুলো এই 12টা প্রিন্সিপালের উপর ডিপেন্ড করে তৈরি করা, ঠিক আছে? তো এইটা যখন উনি বই আকারে প্রকাশ করেছে, তখন ডিজিটাল ডিভাইসের ক্ষেত্রে অ্যালেন বেকার নামে একজন ডিজাইনার আছেন, যিনি হচ্ছেন মোশন 2D আর 3D অ্যানিমেশন নিয়ে উনি কাজ করেন, ডিজাইন কনসেপ্ট নিয়ে উনি সুন্দর মতো কাজ করেন। উনি কি করছেন, এই জিনিসটাকে আরো সহজভাবে বোঝার জন্য কিছু ভিডিও রেডি করছেন, ঠিক আছে, ভিজুয়ালাইজেশন করছেন, জানলে আসলে কিভাবে কাজটা করে। এবং এই অ্যালেন বেকারের এই ইয়েটা আর কি, মানে যে ডেমোটা তৈরি উনি করেছেন এটা, এবং ওই যে যে ডিসনে যে দুজন আবার ডিজাইনার যে দুটো বই লিখেছে, বইটা লিখছেন একটা বই অ্যানিমেশনের বই, এরকম মোটা একটা বই, এটাকে বলা যায় অ্যানিমেশনের একটা সংবিধান। যা কিছু হবে অ্যানিমেশনে সবকিছু, আপনি যা কিছু দেখেন এখন পর্যন্ত, আপনি বাসায় বসে যদি এখন টিভি দেখেন, যা অ্যানিমেশন দেখেন, অথবা যদি মোবাইলে কোনো অ্যানিমেশন দেখেন, দেখবেন সবগুলো এই রুলসের মধ্যেই আছে, রুলসের বাইরে কোনো কিছু নেই। ইভেন এই রুলসের কিছু কিছু রুলস আমাদের বাস্তবিক কাজে, অর্থাৎ আমরা নর্মালি নিজেরাই ব্যবহার করি, ঠিক আছে, আমাদের চলতে ফিরতে কাজ করতে দেখবেন সবগুলো এগুলা মিলে যাবে, ঠিক আছে? তো চলেন আজকে এখন আমরা পরিচিত হই যে স্কোয়ার এন্ড স্ট্রেস এর সাথে, এরপর আমরা ধাপে ধাপে 12টা প্রিন্সিপাল আজকে বুঝবো। আজকে পিসির কোনো কাজ নাই, সব পিসি গুলো অফ করে দেন, যাদের যাদের পিসি আছে শাটডাউন দিয়ে দেন একবার, পিসির কোনো কাজে নেই আজকে, অল ওভার শাটডাউন, ঠিক আছে, তবে শাটডাউন দিয়ে দিতে পারেন। এবার চলেন স্কোয়ার এন্ড স্ট্রেস সম্পর্কে আমরা ধারণা নিই। স্কোয়ার এন্ড স্ট্রেস এখানে কি বলছি দেখেন, squares and stress makes an illusion of character elasticity, volume and flexibility. Squares and stress is also helpful in facial animation. এখন দেখেন স্কোয়ার স্ট্রেস কিভাবে কাজ করে, এর মেইন ক্যারেক্টার হচ্ছে ক্যারেক্টারস ইলাস্টিসিটি, তার মানে কি নমনীয়তা, ঠিক আছে, ইলাস্টিসিটি। অর্থাৎ যদি আমি রাবারকে, এটা যদি রাবার থেকে রাবারটা টানি, লম্বা হবে না? রাবার নিজস্ব শেপ থাকা সত্ত্বেও কিন্তু লম্বা হচ্ছে, তাই না? এবং ওটাকে ইচ্ছা মতো নড়াচড়া করা যাচ্ছে, আমি যেভাবে ইচ্ছে সেভাবে থেকে লম্বা করতে পারছি, তার মানে ফ্লেক্সিবিলিটি আছে আমার। এবং একটা জিনিস মাথায় রাখবেন, একটা রাবার কিন্তু নির্দিষ্ট বরাবর, নির্দিষ্ট এরিয়া বরাবর সে বড় হবে, একটু বেশি দিলে কিন্তু ছিঁড়ে যাবে, তাই না? তার মানে নির্দিষ্ট একটা ভলিউম আছে, তার একটা লিমিটেশন আছে, তাই না? তো এখানে বলা হচ্ছে স্কোয়ার এন্ড স্ট্রেস মেক্স অ্যান ইলিউশন অফ ক্যারেক্টারস ইলাস্টিসিটি, ভলিউম অ্যান্ড ফ্লেক্সিবিলিটি। স্কোয়ার এন্ড স্ট্রেস ইজ অলসো হেল্পফুল ফর ফেসিয়াল অ্যানিমেশন। অর্থাৎ ক্যারেক্টারের যে ফেসিয়াল অ্যানিমেশন গুলো আছে সেটার জন্য সবচেয়ে বেশি স্কোয়ার এন্ড স্ট্রেস ব্যবহার করা হয়। শুধু এরিয়ার ক্ষেত্রে না, আপনি যদি মনে করেন একটা বেলুন নেন, যে বেলুনটার মধ্যে পানি দিয়ে ভর্তি, সে বেলুনটাকে নিয়ে যখন আপনি নাড়াচাড়া করবেন তখন দেখবেন উপর থেকে যখন বেলুনটাকে ফেলে দিবেন, তখন পানির যে প্রভাবটা, ঠিক আছে, এবং বাতাসের প্রভাবে ওর কি হবে, জিনিসটা একটু লম্বাটা ধারণ করবে না পড়ার ক্ষেত্রে, দেন যখন নিচে পড়বে তখন আবার এই ভূমি সমতল অনুযায়ী তার নিজস্ব কিন্তু একটা সাইজে চলে আসবে, তাই না? কিন্তু দেখবেন যে ওইটা খুব বেশি কিন্তু হয়ে যায় না, খুব বেশি যে ভূমির সাথে লাগে তা কিন্তু না, তার নির্দিষ্ট একটা ভলিউম আছে, ফ্লেক্সিবিলিটির একটা নির্দিষ্ট এরিয়া আছে, যে পর্যন্ত কি হয় পানিটাকে রাখে, আবার কি হয় আবার একটু ঝাপের উপরে উঠছে, তাই না? এই যে কাজটা, এটা হচ্ছে মূলত স্কোয়ার এন্ড স্ট্রেস। যখন উপর থেকে যা পড়ছে, উপর থেকে ভার্টিক্যালি যে পরিবর্তন যেটা দেখবেন সেটা হবে স্ট্রেচ, আর হরাইজন্টালি যে পরিবর্তনটা বললে দেখবেন এটা হচ্ছে স্কোয়াশ। এই স্কোয়াশ এন্ড স্ট্রেস কাজ করে। তো চলুন এখানে দেখো, দ্য এক্সটেন্ট অফ স্কোয়াশ এন্ড স্ট্রেস ডিপেন্ড অন সিন রিকোয়ারমেন্টস এন্ড অ্যানিমেশন স্টাইলিস্ট।
অর্থাৎ আমার একটা সিনের জন্য কতটুকু প্রয়োজন ততটুকু আমি স্কোয়ার সেল স্ট্রেচ করব। এখন দেখা যেতে পারে স্যার আমার রাস্তা আমি চাইলাম একদম চ্যাপ্টা করে দিলাম, ঠিক আছে, চ্যাপ্টা করতে আবার লম্বা হচ্ছে, এটা কিন্তু না। সিন বলতে কি, যে জিনিসটা দেখতে ভালো লাগে, আমরা ভার্চুয়ালি যেহেতু জিনিসটা করছি, ভার্চুয়ালি দেখতে যদি ভালো লাগে, দেন চোখের সাথে সামঞ্জস্য দেয়, বাস্তবিকতার সাথে সামঞ্জস্য থাকে, তাহলে সেইটাকে আমরা নিয়ে কাজ করতে পারবো। ওকে, more often squares and stretches extremely strong and animation films and fables in the feature film when realistic characters are used. এটা অ্যানিমেশন ইয়ার ক্ষেত্রে খুব বেশি ব্যবহার হতো যতক্ষণ কিনা আমরা রিয়েল অবজেক্ট নিয়ে কাজ করছি। বাট কখনো এরকম হয়নি যে রিয়েল অবজেক্টের সাথে আমরা 2D অ্যানিমেশন একসাথে মিক্স করে ফেলছি, এরকম খুব কম দেখা যায়, তাই না? বাট রিসেন্টলি কিছু মুভিতে কিন্তু একদম টম এন্ড জেরির আগের পার্ট, যে টম এন্ড জেরির সর্বশেষ যে মুভিটা বের হয়েছে, সেটা দেখবেন রিয়েলিস্টিকের সাথে ম্যাচ রেখে কিন্তু কাজ করা হয়েছে। অর্থাৎ তাদের পরিবর্তন অবস্থান পরিবর্তন সবকিছু কিন্তু আপনার রিয়েলিস্টিকের সাথে মিল করে কাজ করা হয়েছে। ওকে, আচ্ছা, squares and stretches is all kind of character animation from bouncing ball to moving person, সব ধরনের ক্যারেক্টার অ্যানিমেশন নিয়ে কাজ করা হয়। চলুন দেখেন একটা স্কোয়ার এবং স্ট্রেচের একটা উদাহরণ। এখানে একটা Hey ভিডিও আছে, guys, so I ভিডিওগুলো decided দেখতে to, খুব সুন্দর as করে described by বোঝার ট্রাই the করব। legendary animators Frank Thomas and Ollie Johnston. So the first principle is squash and stretch. This is the principle that animated objects will get longer or flatter to emphasize their speed, এমফাসাইজ momentum, হচ্ছে স্পিড weight, নিয়ে, and মোমেন্টাম, ওয়েট mass. নিয়ে Here's এবং a ম্যাক্স bouncing নিয়ে কাজ ball করে। that has squash and দেখেন stretch. স্কোয়ার এন্ড স্ট্রেচ, And এখানে খেয়াল here করেন, is one without. আমরা যদি ক্লিক করি, এটা হচ্ছে এই যে পড়ছে উপর থেকে, এটা হচ্ছে স্ট্রেচ যেটা বললাম, আর নিচে যে ভূমি অংশটা যেখানে পড়ছে এটা হচ্ছে স্কোয়াশ। আমরা নরমালি বল বাউন্সিং এর যে অ্যানিমেশনটা করছিলাম মনে আছে, বল বাউন্সিং এ আমরা কি ইউজ করছিলাম, স্কোয়াশ এবং স্ট্রেচ কি ইউজ করছিলাম, করিনি কিন্তু। আর যদি বল বাউন্সিং এর ক্ষেত্রে স্কোয়াশ এবং স্ট্রেচ নিয়ে কাজ করতাম তাহলে কি হতো, আমরা জিনিসটা করতে পারতাম। বাট এইখানে কিন্তু স্কোয়াশ এবং স্ট্রেচের ক্ষেত্রে একটা প্রবলেম হতো কি, আমরা জিনিসটা মেইনটেইন করতে পারতাম না, কতটুকু লাগবে, ঠিক আছে? এখন দেখেন জিনিসটা দেখলে বুঝতে পারবেন উদাহরণ। Squash and stretch. See the difference? The amount that an object squashes and stretches says something about its mass. The more squash and stretch, the softer the object. The less squash and stretch, the stiffer the object. This first one looks like a water balloon, and the second one probably would be a bowling ball. Squash and stretch applies to characters too. Look at how this figure is stretching from the speed that he's coming down with. And then he squashes after he lands before settling into his pose. You can also use squash and stretch to exaggerate facial expressions. Let's add some squash and stretch to this face. When his eyes are closed, his face is squashed, and when he opens his eyes in disbelief, his face... আমাদের ফেস এক্সপ্রেশন হয় কিন্তু এরকম, এর বাইরে যায়। আর যখন অ্যানিমেশন করব তখন স্কোয়ার এন্ড স্ট্রেচ নিয়ে কাজ করলে ফেস এক্সপ্রেশন কিন্তু এরকম আসবে, ঠিক আছে? বুঝা গেছে? এই জিনিসটা বোঝার চেষ্টা করেন। এখানে কি করছে, যে সে একটু অবাক হয়ে যাচ্ছে, অবাক হওয়ার জন্য কি করছে, প্রথমে একটু মুখটা দেখেন, এই যে চেপে দেন His face কিন্তু is squashed, and when he opens his eyes এটা থেকে in রিয়েলিস্টিক মনে disbelief, হচ্ছে না, his এটা face রিয়েলিস্টিক stretches up মনে and settles back to normal. It's very important to keep বাম the দিকে রিয়েলিস্টিক volume মনে of হচ্ছে না, the... কিন্তু আসলে অ্যানিমেশন হিসাবে রিয়েলিস্টিক। আমরা যদি ফেসে যাই আমরা করতে পারবো এরকম, কতটুকু চাও আমাদের মুখটা কতটুকু চাও চাপানোর কোনো সুযোগ নেই। ওকে, object consistent. This is what a lot of people mess up with when first trying to do squash and stretch. They'll elongate the ball like this and flatten it like this. This is what you should not do. The এখানে overall... খেয়াল করেন, এটা নরমালি বললাম যে আমরা যদি নিজেরা যদি স্কোয়ার এন্ড স্ট্রেচ নিয়ে কাজ করতাম তাহলে ভুল হতো। খেয়াল করেন এটা কিন্তু স্কোয়ার এন্ড স্ট্রেচ হয়নি, কেন? এই বলটা যে সাইজটা আছে তার নির্দিষ্ট ভলিউম আছে না, ভলিউমের বাইরে কিন্তু যেতে পারবে না। ফ্লেক্সিবিলিটি ইলাস্টিসিটি যতই থাকুক না কেন আমার ভলিউমের বাইরে কিন্তু যেতে পারবে না। এই রুলসটা মেইনটেইন করার জন্য এখানে যখন এখানে আসছে অনেক বড় হয়েছে এবং এটা আরো বেশি বড় হয়ে গেছে, এটা টু বিগ, আবার এটা খুব ছোট হয়ে গেছে, রাইট? এই জিনিসটা মেইনটেইন করতে গেলে আমাদের কি করতে volume হবে of the দেখেন, ball must be the same. এইটা ঠিক আছে কারণ সাইজ অনুযায়ী ফ্লেক্সিবল অনুযায়ী কাজ করছে। So as the ball এখন gets উদাহরণ দিবে longer, দেখেন, it এটা লম্বা also দিক দিয়ে gets করলে তার এতটুকুই narrower. আসবে, When it gets এতটুকু চেপে flatter, যাবে, it আবার also এদিকে gets গেলে এভাবে চেপে wider. যাবে। The same goes with এই জিনিসটা cubes. মেইনটেইন If করে you're স্কোয়ার going এন্ড স্ট্রেচ in কাজ with করে। one line, the other যদি line এদিকে must go in চাপে the opposite কমে direction. যায় The তাহলে দুই cubes দিকে start বেড়ে out যাবে, narrow, জিনিসটা get এইভাবে কিন্তু কাজ flat, করে। get narrow again, and then rest. In-betweening with cubes is easy ঠিক আছে, because you can measure the line in মোটামুটি আমরা between the স্কোয়ার two এন্ড স্ট্রেচ lines সম্পর্কে একটা and ধারণা then পেলাম। connect them to make এটা a কি cube. ধরনের, If you এটা master মূলত squash and stretch সবচেয়ে বেশি with ইউজ করা cubes, হয় ফেশিয়াল the next step is to try ক্যারেক্টারে, to do it in ফেশিয়াল 3D. অ্যানিমেশন। Another important note is that the ball does not have to be stretching the entire time that it's falling. When it's just starting to fall, it should have its normal shape for the most part. And then when it's just about to hit the bottom,
that's when it has the most stretch. So do not overdo এহলো squash টোটাল and আমাদের stretch in this sense. All right, স্কোয়াশ that এন্ড is all I've স্ট্রেচের got for একটা squash and উদাহরণ stretch. এতগুলো The উদাহরণ next আমরা দেখলাম principle will be এরপর anticipation. চলেন I hope you learned অ্যান্টিসিপেশন something, and I'll see you guys in the next video. অ্যান্টিসিপেশন কি Anticipation. This motion prepares a viewer for the main action which the character is still to do. অর্থাৎ anticipation হচ্ছে this motion prepares a viewer for main action. তার মানে হচ্ছে কোনো একটা কাজ করার আগে দর্শকদেরকে যারা ভিউ করছে তাদেরকে কি করবে প্রিপেয়ার করবে মানে প্রস্তুত করবে কি মেইন অ্যাকশনটা কি হতে পারে ওকে who is the character instead to do অর্থাৎ এই ক্যারেক্টারটা কি করতে যাচ্ছে for instance starting run jump or make a dash to jump up first you need to be squared this is preparation or anticipation preparation এবং anticipationটা একই জিনিস ওকে এটাকে প্রিপারেশন বলা হয় এটাকে অ্যান্টিসিপেশন বলা হয় comic effect can be achieved without preparation or anticipation after you use it several times virtually all real motions to be greater or lesser extent content preparation or anticipation a sweeping motion with the bandy before a stick squat before a jump swinging your arm back before throwing a stone etc সহজ ভাষা বলি আমরা নরমালি যখন কোনো কিছু তুলি মানে একটা জাম্প করতে সহজ জাম্প করতে আমার পাটা স্ট্রেইট আছে আমি যদি একটু জাম্প করতে পারবো তাহলে আমাকে কি করতে হবে জাস্ট একটু হালকা বসতে হবে তাই না হালকা বসা ভাব করে তাহলে আমি জাম্প করতে পারবো স্বাভাবিক হবে ওকে তাহলে এই কাজটা হলো কি স্কার এই যে কোনো কাজ করার আগে আমি নিজেকে প্রিপেয়ার করছি আরেকটা সহজ উদাহরণ দিই সেটা হচ্ছে আপনারা ঢিল ছুঁড়েছেন না ঢিল ছুঁড়ানোর পরে কি করছেন হাতে ঢিলটা নিছেন ঢিলটা নেওয়ার পরে আপনি আমি যাচ্ছি ঢিলটা কোথায় যাবে আমার পিছনে যে চেয়ারটা আছে ওখানে ঢিলটা পড়বে আমি সুন্দর করে নিয়ে একদম ফেলে দিলাম যাবে তাহলে আমার হাতটা পিছনে আসতে হচ্ছে না তার মানে কি জোরটা নিয়ে আসলাম দেড় ফিকে দিলে দেড়টা যাবে আপনারা যখন হাতুড়ি দিয়ে পেরেক ঠুকছেন না অনেকে ঠুকছে হাতুড়ি যখন পেরেক ঠুকার সময় হাতুড়িটা একদম পেরেকের মাথায় টুক 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 করে দেন সারাদিন টুক টুক করলে কি আমি পেরেক ঠুকাতে পারবো আমার হাতটা পিছনে আসতে হচ্ছে না এই যে হাতটা পিছনে আসছে এটা হচ্ছে কি অ্যান্টিসিপেশন আর প্রিপারেশন অর্থাৎ যে কোনো অ্যাকশন কাজ করার আগে আমাকে কি হচ্ছে প্রস্তুতি নিতে হচ্ছে তাহলে আমরা প্রতিটা কাজে আমরা যেটা কাজ করছি দেখেন প্রতিটা কাজে আমরা অ্যান্টিসিপেশন নিতে হচ্ছে আমি যদি মনে করি এখানে মোবাইলটা নিব আমার টেবিলের উপর মোবাইলটা নিতে হচ্ছে আমি যদি ভাবে যে সুন্দর করে প্যাকা হয়ে মোবাইলটা নিই কেমন হবে আর আমি হাতটা যখন উঠাচ্ছি যখন মোবাইলের কাছে নিচ্ছি তখন কিন্তু মনে হচ্ছে যে না মোবাইলটা বা এখানে কোনো একটা ডিভাইসকে আমি নেওয়ার চিন্তা করছি ওকে সেটা হচ্ছে অ্যান্টিসিপেশন ওকে আপনি একটা উদাহরণ দেখেন অ্যান্টিসিপেশনের আপনি বুঝতে পারবেন যে আজকে অ্যান্টিসিপেশনটা কি জিনিস This video is based on the এবং এখানে একটা জিনিস মাথায় রাখবেন যে এটা মনে করা দরকার এটা মনে করা দরকার নাই যে এটা সবগুলা ডিটেইলস গুলো মুখস্থ করতে হবে আপনি যদি বুঝেন আমাদের রিয়েল লাইফে যদি আমরা দেখতে পারি তাহলে কিন্তু দেখবেন একটা সময় গিয়ে আমরা এটা সুন্দরভাবে ক্যাচ করতে পারছি অ্যানিমেশন করতে 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 দেন আপনার এগুলো প্রত্যেকটা বিষয় কিন্তু অভিজ্ঞতা চলে আসবে ঠিক আছে আচ্ছা দেখেন 12 principles of animation as described by Frank Thomas and Ollie Johnston. All right. ফ্র্যাঙ্ক থমাস এন্ড ওলি জনস্টন ইনি কি এরা দুজন মিলে এই ডেটা প্রিন্সিপাল গুলো বের করেছিল ঠিক আছে আপনি যদি গুগলে সার্চ দেন দেখবেন বয়স্ক দুজন লোক একটা বই নিয়ে বা ডিসনের হচ্ছে আগে যে কার্টুনগুলো ছিল ওগুলো একটা ছবি সহ আসছে The second principle of animation is called anticipation. This is when a character prepares for এটা an হচ্ছে action to অ্যান্টিসিপেশন কাজ করার আগে হাতুড়ি উঠাতে হলো give the audience a clue as to what is happening next, as well as to make the action appear more realistic. One example is when a character is about to jump. Before leaping into the air, he has to prepare for the action by crouching down to build energy. It's like a spring that coils up before releasing. Look at this character jumping without any anticipation. It looks very unrealistic because the energy to jump comes out. একটা জিনিস তুলতে যাই তাহলে হাত ঘুষি না কেন ঘুষি বা কোনো কিছু ধরার জন্য একটু উবু হয় কেন স্ট্রেটলি তুলতে পারবো পারবো না তাহলে ধরার জন্য আমাকে কি করতে হবে Here's another example, a punch. To add power to the punch and communicate to the viewers that he is about to punch. এখন দেখেন এখানে যে ঘুষিটা দিচ্ছে অ্যান্টিসিপেশন ছাড়া কেমন দেখাবে আর অ্যান্টিসিপেশন সহ এই ঘুষিটা কেমন হবে জিনিসটা দেখেন Contrast having no anticipation. With anticipation without anticipation okay উপরেরটা অ্যান্টিসিপেশন সহ নিচেরটা অ্যান্টিসিপেশন ছাড়া ঠিক আছে খেয়াল করেন উপরেরটা তো দেখছেন নিচেরটা দেখেন results in a very weak punch. You'll see this in a lot of cartoons. Before running, a character will wind up before taking off. In the previous video about squash and stretch, this face তার মানে কি স্কোয়াশ এন্ড স্ট্রেচের মধ্যে কিন্তু অ্যান্টিসিপেশন আছে
ওকে actually uses তার মানে এখন একটা anticipation as কাজের well. Instead of immediately stretching up, the face squashes first to anticipate the stretch and give it more power. Anticipation help communicate action to the audience by preparing them for the next action. ওকে জিনিসটা কিন্তু মাথায় রাখবেন anticipation helps communicate action to the audience by the preparing for them for the next action. Helps communicate actions to the audience by preparing them for the next action. This can happen in many ways. If a character is about to take something out of their pocket, they make their hand very visible and up in the air before going into the pocket. Otherwise, the audience might miss it and wonder how they got that object in the first place. The most important thing is that the viewer notices the hand and the pocket, so the character cannot be performing any competing actions. Let's say that something's about to happen on the right. A character may prepare for that action by pointing their eyes and head to look in that direction, leading the viewers to also look there. It's important to make it as easy as possible for the audience to understand what's going on without having to watch it twice. But this can also be used to trick the audience too, if you lead their eyes in one direction and then surprise them by having something happen on the other side of the screen. Taking anticipation a step further, you can actually have multiple levels of anticipation. Let's go back to our punch animation, where the character winds up before punching. This animation has one level of anticipation. Now look at this one. The character is actually winding up for his wind-up by going forward, then winding up, and then before punching, he throws his other arm back to further anticipate the punch. This punch is very complex. It's actually similar to... Okay? তাহলে আমাদের স্কোয়াশ এন্ড স্ট্রেস শেষ, অ্যান্টিসিপেশন শেষ। এগুলো কি নামগুলো মনে রাখতেছি, কারণ নামগুলো কেন মনে রাখতে হবে, নামগুলো দেখলে কাজগুলো কিন্তু আমাদের আইডিয়া চলে আসবে। আমরা যখন বাসায় কার্টুন দেখছি বা কোনো কারণে অ্যানিমেশন দেখছি কার্টুন, সেখানে দেখবেন একটা না একটা মিলে যাচ্ছে, আপনি ধরতে পারেন, তাহলে কিন্তু পরবর্তী আপনি কিভাবে প্রিপেয়ার হবেন, কিভাবে আমরা যখন ক্যারেক্টার অ্যানিমেশন করবো না, একটা অ্যানিমেশন করার ক্ষেত্রে তাকে বসাবো, ওঠাবো, হাঁটাবো, অনেক সময় কথা বলাবো, এই যে এক্সপ্রেশন, মুখের চেহারা এক্সপ্রেশনটা চেঞ্জ হবে, সেটা কিন্তু আমরা দেখাতে পারবো। ঠিক আছে, আচ্ছা এরপর চলেন স্টেজিং। স্টেজিং কি জিনিস? স্টেজিং পজ এন্ড অ্যাকশন, পজ এন্ড অ্যাকশন, অ্যারেঞ্জমেন্ট অফ ক্যামেরাস, মানে আমি যে পোজটা দিচ্ছি সে পোজ এবং আমার কার্যক্রম, প্লাস হচ্ছে অ্যারেঞ্জমেন্ট অফ ক্যামেরাস, ব্যাকগ্রাউন্ড এন্ড স্টেজ এলিমেন্টস শ্যাল বি ক্লিয়ারলি ডেমনস্ট্রেট ক্যারেক্টার্স টেম্পার, রিঅ্যাকশন এন্ড ক্যারেক্টার্স অ্যাটিটিউড টু এ স্টোরি এন্ড কন্টিনিউটি অফ দ্য প্লট লাইন। অর্থাৎ একটা প্লট লাইন অনুযায়ী কিন্তু কি হয়, সেখানে হচ্ছে পোজ এবং অ্যাকশন ক্যারেক্টারের, এবং অ্যারেঞ্জমেন্ট অফ ক্যামেরাস, ক্যামেরা বলতে ক্যামেরা সাজানো, কোন দিক থেকে আমি কোন ভিউটা দেখছি, এক, ব্যাকগ্রাউন্ড এবং স্টেজ এলিমেন্ট। ঠিক আছে, এগুলো সবগুলো কি করে, প্রকাশ করে কিভাবে, ক্যারেক্টার টেম্পার, ক্যারেক্টারটা কি অবস্থায় আছে, রিঅ্যাকশন এবং ক্যারেক্টারস অ্যাটিটিউড, এগুলোকে সবগুলোকে সমন্বয় মিলে একটা প্লট লাইন কিন্তু তৈরি করা হয়। ওকে, effective use to close up, medium shot and master shot as well as camera's angle help to narrate the story. খেয়াল কর এখানে বলছে ইফেক্টিভ ইউজ অফ ক্লোজ আপ এন্ড মিডিয়াম শট এন্ড মাস্টার শট, এটা তিনটে শটের কথা বলা হয়েছে। এটা মূলত হচ্ছে যে আমরা ভিডিও ক্যামেরা, যখন ভিডিও ক্যামেরা শুট করা হয়, রেকর্ড করা হয়, এখানে প্রায় অনেকগুলো শট আছে, প্রায় 108টা থেকে 18টার মতো শট আছে, যে শটগুলোকে আলাদা আলাদা করে ডিফাইন করে বের করা হয় যে আসলে আপনি কি কোন শট নিয়ে আপনি কোন কাজ করতে করবেন। ঠিক আছে, এটা ক্লোজ আপ শট, একদম খুব কাছ থেকে যে শটটা না হয়, এটা ক্লোজ আপ শট। আর লাস্টটা তো হচ্ছে কি আপনার যে ক্লোজ আপ শট, মিডিয়াম শট এন্ড মাস্টার শট। মিডিয়াম শট হচ্ছে ক্লোজ আপ আর হচ্ছে মাস্টার শটের মাঝামাঝি। মাস্টার শট মানে আপনি একটা ভিউ নিয়ে ক্যামেরা নিয়ে খিঁচছেন, যেখানে পিছনে কিছু অংশ দেখা যাচ্ছে, যে ক্যারেক্টারগুলো থাকা দরকার সেই ক্যারেক্টারগুলো আছে, প্লাস হচ্ছে আপনার কি পুরো জিনিসটা সিনারি, তাদের কথোপকথন রেকর্ড হচ্ছে, এটা হলো মাস্টার শট। আর মিডিয়াম শট কি, একদম কাছ থেকে একদম দূরের মাঝামাঝি যেটা আছে, ঠিক আছে, সেটা হচ্ছে আপনার মিডিয়াম শট। এবং টোটালে প্রায় 108 থেকে 118টার মতো শট আছে, যে শটগুলো নিয়ে আপনারা এটা কি ভিডিও এডিটিং এর কাজের জন্য ব্যবহার হয়। এখানে একটা জিনিস বলছি, স্টেজিং আসলে জিনিসটা কি? স্টেজিং হচ্ছে মূলত আমরা বলে থাকি, এটা স্টেজিং না, কিন্তু স্টেজিং, আমরা যে স্টেজ বলি না, বিভিন্ন স্টেজ, অডিয়েন্স স্টেজ থেকে একটা কথা বলে থাকি। স্টেজিং জিনিসটা কিভাবে ব্যবহার করে, ধরেন আপনি একটা ম্যাজিক দেখছেন, কোথাও গেছেন, ম্যাজিক পারফরমেন্স হচ্ছে, একবার সুন্দর করে ম্যাজিশিয়ান আসবে, ম্যাজিশিয়ান আসার পরে আপনি কি স্টেজটা কিভাবে সাজানো আছে ওটা দেখবেন না, ম্যাজিশিয়ান দেখবেন। আচ্ছা, ম্যাজিশিয়ান আসলো, নিজের পরিচয় বললো, নিজে কি করবে, তারপর অডিয়েন্সের সাথে কথা বললো, বলার পর মাছ থেকে হাতটা করলো, আর মনোযোগ কোথায় আমাদের, হাতে মনোযোগ। এখন হাত দেখালো সবাইকে, দেখানোর পরে একটা জাদু করার পরে হাত থেকে একটা খরগোশকে বের করলো বা ঠিক একটা কবুতর বের করলো, এখন মনোযোগ কোথায় আমাদের,
কেন আমাদের হাতটা দেখাচ্ছে, হাতের মধ্যে দেখার কথা না? এই যে আমার মনোযোগটা জিনিসটা কিন্তু চেঞ্জ হচ্ছে, এটা হচ্ছে স্টেজিং পারফরমেন্স। এটা কিন্তু প্লট লাইন অনুযায়ী সাজানো থাকে। ক্যামেরা কোন দিকে আমরা ফোকাস করব, আমাদের মাইন্ড কোন দিকে যাবে, ব্যাকগ্রাউন্ড ফোরগ্রাউন্ড সবগুলো ম্যাচ করে কিন্তু স্টেজিংটাকে হাইলাইট করা হয়। এখন দেখা যাচ্ছে ক্যামেরা রেকর্ড করছে, ক্যামেরা রেকর্ডের ক্ষেত্রে দেখেন টোটাল আমার ডিসপ্লেটা না, এখন যদি এক কর্নারে যদি আসে কাজ দেখাচ্ছে পুরো জিনিসটা ফাঁকা থাকে, তাহলে জিনিসটা দেখে অড লাগবে না ম্যাজিশিয়ানকে? সে যদি যেখানে কাজ করুক, ক্যামেরা যখন আমরা রেকর্ড করবো তখন মাঝামাঝি অবস্থানে থাকে, এরকম মাঝামাঝি অবস্থানে থাকে, তাহলে কিন্তু বোঝা যাবে কি যে জিনিসটাকে হাইলাইটেড হচ্ছে, আমি কি কাজ করছি, তাই না? আচ্ছা, এখানে এই জিনিসটা এভাবে বলা হয়েছে। ওকে, আচ্ছা, film duration is limited, therefore each succession is seen and each film frame shall be relevant to the whole story. অবশ্যই এগুলো সবকিছুই রিলিভেন্ট হতে হবে। কেন রিলিভেন্ট হতে হবে? দেখেন এখানে রিলিভেন্টের একটা ইস্যু বলি। হ্যাঁ, আমরা ধরেন একটা জিনিস করলাম, স্টেজিং মানে পারফরমেন্স, আমরা যে কোনো একটা রেকর্ড করছি, এটাকে নিয়ে উদাহরণ দেই। দেখা যাচ্ছে একটা সিনারিও রেকর্ড করবো, সবাই ডাইনিং টেবিলে বসে খাচ্ছে, ঠিক আছে? ডাইনিং টেবিলের মধ্যে আছে পোলাও, কেক, বিরিয়ানি, মানে সব উপদেয় যত খাবার আছে, কাপসা বলেন, ঠিক আছে, আস্তে আস্তে রোস্ট, চিকেন রোস্ট, খাসির রোস্ট, ঠিক আছে? এখন সবাই খেতে বসছে, কিন্তু সিনারিওটা হচ্ছে উনি যেখান থেকে খাচ্ছে আর কি, এই ডাইনিং টেবিল সহ টেবিলটা সম্পূর্ণ আছে নৌকার উপরে। তাহলে কেমন হবে দেখতে? সব খাবারই আছে, আছে কোথায়? নৌকার উপরে। অথবা গ্রামের রাস্তার মধ্যে বসে সবাই ডাইনিং টেবিলে বসে খাওয়া দাওয়া করছে, একদম ফার্স্ট ক্লাস হাই ক্লাস, মানে মোটামুটি কাচের একটা ডাইনিং টেবিল। তাহলে কি জিনিসটা মানাবে? মানাবে না। এখন দেখা যাচ্ছে একজন ম্যাজিশিয়ান ম্যাজিক দেখাচ্ছে, খুব সুন্দর করে সাজানো আছে, ঠিক আছে, কিন্তু আশেপাশে যে গরু, ছাগল, ভেড়া, মুরগি সব হাঁটাহাঁটি যাচ্ছে, খালি ভ্যা ভ্যা করে ডাকতেছে। তাহলে বলেন সেখানে কি জিনিসটা মানাবে? হুম, ম্যাজিকটা মানাবে? মানাবে না। তার কারণ হচ্ছে কি, যে যেখানে যেটা প্রয়োজন। আমি যদি একটা নৌকার সিনারি নিতে চাই, আবার দেখা যাচ্ছে আমি নৌকাতে কি ইয়া করছি, সাঁতার কাটছি, বা নৌকাতে ইয়া হচ্ছি। এখন কোথায় আছে এই নৌকাটা? আছে আমার হচ্ছে বড় মোটামুটি মাঝারি সাইজের একটা নৌকা, কাঠের নৌকা, কিন্তু এই নৌকাটা আছে আমার সুইমিং পুলে। কেমন লাগবে? জিনিসটাকে মানাবে? অবশ্যই মানাবে। তার মানে কি প্রত্যেকটা সিন, প্রত্যেকটা হচ্ছে এরিয়া অ্যারেঞ্জমেন্ট সবকিছু কিন্তু হবে রেলেভেন্ট হতে হবে, তাহলে কিন্তু জিনিসটা কিন্তু সাজানো হবে। এটা হলো স্টেজিং। অর্থাৎ আপনি যখন অ্যানিমেশন করবেন, সেই অ্যানিমেশনে সে প্লট লাইনটা দাঁড় করতে হবে। যেমন বলে উদাহরণস্বরূপ বলি, ধরেন আপনার একটা ফুলের বাগানের একটা ছবি দিচ্ছেন, এখানে একটা অ্যানিমেশন আপনি করবেন। এখন এই অ্যানিমেশনে দিচ্ছেন ফুলের বাগান আছে, এর মধ্যে দিয়ে কি হচ্ছে, সুন্দর করে একটা গাড়ি যাচ্ছে, হ্যাঁ, হাওয়ার উপর দিয়ে একটা গাড়ি যাচ্ছে, প্লেনটা মার্কেট দিয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এটা দেখতে ভালো লাগবে, নাকি যে ফুলের বাগানের উপর কয়েকটা প্রজাপতি সুন্দর উড়ে বেড়াচ্ছে সেটা দেখতে ভালো লাগবে? তাহলে প্রজাপতি অবশ্যই ভালো লাগবে। তার মানে কি, যে জিনিসটার জন্য যেটুকু রিলেভেন্ট সেটাকে নিয়ে আমরা কাজ করব। এটা হচ্ছে স্টেজিং, অর্থাৎ আপনি যেটাকে হাইলাইট করতে চাচ্ছেন। ওকে, আচ্ছা, আচ্ছা, এখানে বলছে ডু নট কনফিউজ দ্য ভিউয়ার টু উইথ টু মেনি সিমুলেটস অ্যাকশন, ইউজ ওয়ান ক্লিয়ার অ্যাকশন এট এ টাইম এন্ড কনভে দ্য আইডিয়া। একসাথে অনেকগুলো জিনিসগুলো নিয়ে আপনি কাজ করবেন। যেমন ধরছেন যে অনেকগুলো জিনিস কিরকম হতে পারে, আমরা একটু পরে ভিডিওটা দেখবো, ঠিক আছে? দেখে আমরা জিনিসটা কিন্তু ক্লিয়ার হবে এখন জিনিসটা কি বোঝাতে চাচ্ছে। This video is যেটুকু based on বললাম the এটুকু 12 মাথা principles of যে animation as অনেকগুলো অ্যাকশন described by একসাথে Frank নিয়ে কাজ Thomas করে and কিন্তু Ollie Johnston. ইয়াকে কনফিউজ So, the করবেন third না principle of ভিউয়ারকে, যে animation আসলে is ঘটনাটা কি called ঘটছে। staging. আপনি যখন একটা মুভি Staging is দেখেন, the সাপোজ আপনি যখন মুভি দেখেন, খুব ভালো করে খেয়াল করবেন, দেখেন একজন নায়ক বা একজন অ্যাক্টর, সে যখন ফাইটিং করে 50-60 জনকে নিয়ে যখন মোটামুটি একটা ফাইটিং করে, তখন একটা জিনিস দেখা যায় যে মোটামুটি 50-60 জন, কিন্তু প্রত্যেকের সাথে আবার কি হয়, ফাইটিং করার পর যদি সবগুলো একসাথে আক্রমণ করে, একবার ছড়াই দিল, এই কাজটা শেষ। কিন্তু তারপর প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি আপনার হচ্ছে ফাইটিং করে, এটা করে না? একটা পর একটা আসে, সিকুয়েন্স অনুযায়ী আসে, সবগুলো কিন্তু একবার আবার আগের মতো আসে না, আসে? আচ্ছা, কেন? এটা হচ্ছে জিনিসটা হচ্ছে স্টেজিং। ওকে, মাল্টিপল কাজকে যেন কনফিউজ না হয়, দেখা যাচ্ছে এও যা করছে ওও তা করছে, মানে কয়েক ধরনের কাজ, কোন দিকে ইয়ে মনোযোগ দেবে? presentation of any idea so that it is completely and unmistakably clear. This is a very broad principle because it covers so many areas of animation. It can apply to acting, টাইমিং এন্ড ক্যামেরা অ্যাঙ্গেল পোজিং। দেখেন ক্যামেরা অ্যাঙ্গেল পোজিং এর ক্ষেত্রে এখন এই যে টোটালটা কাজটা করতেছে, এই কাজের বাইরে এখন সুন্দর করে আপনি একটা গ্রামের দৃশ্য চাচ্ছে, মানে গ্রামের রাস্তা সে করতেছে, এটা কি মানাবে? পুরা কোট টাই পরে সে ম্যাজিক করছে, এখানে আশেপাশে কিছুই নেই, আশেপাশে মুরগি, গরু চলে যাচ্ছে, আশেপাশে ছাগল চলে যাচ্ছে, দৃশ্য দেখা ভালো লাগাবে? অবশ্যই না। এই জিনিসটাই কিন্তু So when you're animating, you want to be in full control of where the audience is. এখানে আমরা কাজটা দেখলাম না, সুন্দর একটা কাজ দেখলাম, কি আসলো পারফেক্টলি পড়ে গেল, দেন আপনার কি হচ্ছে এখানে জিনিসটা কিন্তু হাইলাইট হলো। ওকে, You're essentially saying, এখানে যদি look এরকম at হতো, this, now look এই at লোকটা this, আসলো, তারপর and পারফেক্টলি now পড়ে look গেল, at তারপর this. ওদিকে This দেখলাম, control is তারপরে achieved এক্সপ্রেশন through staging.
All of the elements of the scene work together to move the viewer's eyes around the screen. Here's an example of bad staging. কিন্তু একসাথে সবাই এটা লাফালাফি করছে দেখেন আর হাসতেছে এই জিনিসটা কিন্তু বাস্তবের সাথে The characters মিলছে are competing for stage presence, so the viewer doesn't know which one to look at. The camera has a lot to do with this. It's important to know when to be ক্যামেরা অ্যাঙ্গেলের কথা কিন্তু মেইন জিনিস দেখেন ক্যামেরা অ্যাঙ্গেলে জাস্ট এদিকে আসলে কিন্তু জিনিসটা সুন্দর বোঝাবে না এদিকে আসলে সুন্দর বোঝাবে না তো মাস্টার শট জ্যাকেট লাগে আমাকে দুই দিক থেকে বোঝাতে হবে দেখেন খেয়াল করুন when to be far away. Far away is good for big actions, while close up is good for expression. Don't have the main action be off to the side. It should be either in the center of the screen or in one of the thirds of the screen. If they're facing to the side, there should be more empty space in the direction that they're facing, unless someone's sneaking up behind them, in which case they would know. তখন আমাদের কিন্তু মনোযোগ কোন দিকে বাইনোকুলার ধরে আছে এদিকে না এদিকে এদিকে কেন এখানে একটা আমরা একটা দেখতে পাচ্ছি এই যে টোটাল জিনিসটা আছে না এটা হলো মাস্টার শট মানে উভয় জিনিস আছে ঠিক আছে ক্লোজ শট হলো কি দুইটা জিনিসই আছে কিন্তু ফোকাস দিয়েছে এর উপর জুম করা হয়েছে that is close shot of the shot. The main action of the scene should be very clear and simple. It can't be upstaged by other things that are going on. This takes attention away from the main point. এখানে কনফিউজ না আসলে কোনটা দেখব এরকম কনফিউজ করা যাবে না মাল্টিপল কাজ একসাথে করা যাবে না It should also have proper timing. Let one action finish before the other person starts their action, instead of overlapping them. Sometimes you need to insert pauses if there's something on screen that needs to be processed by the viewer before moving on. Sometimes if there's any text on the screen, you should keep it on screen for as long as it takes to read it out loud 3 times. But it's not just about controlling the viewer's eyes, it's also about conveying ideas. If a character is sad, for example, you want to make sure that the viewer knows that and feels that. If someone's house is supposed to be very poor and decrepit, go over the top to আমি যাচ্ছি যে এমন একটা জিনিস প্লেস করতে যেখানে কি এই জিনিসটা শো করবে তাই না আমাদের সব দিকে ফাটা ফুটে রাখতে সব don't have any objects that detract. আমি কিন্তু ফুল স্টেজটা বুঝবো না কোথায় কি আসলে তাই না দেখবে সিম্পল Let's take this scene and give it the staging treatment. This fat guy is eating pizza. স্বাভাবিক হবে একটা মোটা মানুষ খেতেই পারে পিৎজা পছন্দ হতেই পারে তাই না কিন্তু এটা ইফেক্টিভ ওয়েটা বোঝাতে গেলে আমাদের কি করতে হবে The idea that we want to convey is that he is a severe overeater. So let's set the stage more. Let's give him more pizza, piles of pizza box. তাহলে বোঝাচ্ছেন সে প্রচুর খায় এজন্য এত মোটা ঠিক আছে খাওয়াটা তার ভিতরে কি ইফেক্টিভ আসে দেখেন behind him and stains on his shirt. Let's move the camera down below him to make him look bigger, and let's change his acting so that his weight actually gets in the way of his eating, so he can't even reach for the soda without falling over. Now let's make sure to time it right so he notices খাওয়াটা কিন্তু আমরা স্টেজিং মানে উপস্থিত জিনিসটাকে প্রকাশ করতে পারলাম the soda and then প্রথম দেখে মনে হচ্ছে না সিরিয়াসলি নরমালি একটা দুটো খায় এটা স্বাভাবিক কিন্তু না এটা তো ওভারডোজ এটা বোঝাবো কি করে এই যেভাবে So that's all I have for এটা মাল্টিপল কাজ এটা টোটালটা হচ্ছে কি স্টেজিং এর কাজ যেটা যেভাবে প্রকাশ করা হয়েছে ওকে এই হলো আমাদের স্টেজিং তাহলে মোটামুটি স্টেজিং সম্পর্কে ধারণা চলে আসলো এরপরে দেখেন এখানে যেটা বলছে সেটা শেষ করি এক্সপেকটেশন আর দ্য কেস when you really need to show that turmoil or confusion staging straightness direct viewer attention towards the story being told আসলে মূলত এখানে আপনি কি গল্পটা বলতে চাচ্ছেন প্রত্যেকটা অ্যানিমেশন বলেন আর ভিডিও রেকর্ডিং বলেন প্রত্যেকটা গল্পের উপর ডিপেন্ড করে তৈরি করা হয় না একটা বিষয়বস্তুর উপরে আপনারা যদি কোনো একটা ডকুমেন্টারিও দেখেন ঠিক আছে আমি কি ধানের জমির উপর ডকুমেন্টারি দেখার পরেও কিন্তু আমি ওখানে থেকে বুঝতে পারি আসলে এই জিনিসটাকে ফোকাস করছে ঠিক আছে অথবা কোনো একটা জিনিসের জীবন চক্র যদি দেখায় তাহলে কিন্তু দেখলে কিন্তু বোঝা যাচ্ছে যে আসলে জিনিসটা কিন্তু কোন গল্পটা বলতে চাচ্ছে ওকে chosen background shall neither distract the viewer from the story or character nor attract his attention to many details okay chosen background shall neither distract অর্থাৎ এমন কিছু ব্যাকগ্রাউন্ড চুজ করা যাবে না যেটা কি হয় ভিউয়ারকে ডিস্ট্রাক্ট করে যে ফোরগ্রাউন্ডে যেটা হচ্ছে অর্থাৎ যে ক্যারেক্টার বা যে অ্যানিমেশন আমি করতে চাচ্ছি এর সাথে যেন কোনো রকম ডিস্ট্রাক্ট না করে ওকে ফোরগ্রাউন্ড ক্যারেক্টার এন্ড ব্যাকগ্রাউন্ড শ্যাল কমপ্লিমেন্ট ইচ আদার ওয়ার্ক এন্ড হোল দ্য কোর্স অফ স্টোরি টেলিং মানে পুরোটাকে একটা খুব সুন্দর একটা প্রকাশ করবে যেটা ব্যাকগ্রাউন্ড এবং ফোরগ্রাউন্ড সহ ঠিক আছে এটা যেন বোঝা যাচ্ছে না এরপরে চলেন স্ট্রেট অ্যাহেড এন্ড পজ টু পজ straight ahead and pause to pause খেয়াল করো straight ahead কিভাবে কাজ করে ওকে এতক্ষণ আমরা দেখলাম কোনটা কয়টা জিনিস দেখলাম discussion stage anticipation stage staging নামটা মনে রাখা সহজ হচ্ছে স্টেজ আমরা পারফরম্যান্স করি স্টেজিং সেই স্টেজ থেকে স্টেজিং আর অ্যান্টিসিপেশন মনে রাখা সহজ হবে কি প্রিপারেশন ইকুয়াল টু অ্যান্টিসিপেশন ওকে তাহলে চলেন স্টেট অ্যাড অ্যাকশন এন্ড পজ টু পজ এটার সংজ্ঞাটা কি বলছে আগে বোঝার চেষ্টা করি
Straight ahead animation starts with the first picture in hand draw animation. তার মানে কি ক্যানভাসে আমরা যে ড্রয়িং করি সেটাকে ক্ষেত্রেও কিন্তু এই স্ট্রেট হেড অ্যাকশনটা কাজ করে। স্ট্রেট হেড অ্যাকশন এটা একটা পার্ট আর পজ টু পজ আলাদা পার্ট, দুইটা আলাদা আলাদা, ঠিক আছে? Straight ahead animation is start with a fast cap picture in hand draw animation or character pose in 3D animation. Not only 3D, also 2D. Okay. And gradually picture by picture or pose by pose is the brought to the end of scene. ঠিক আছে? Pose to pose, pose by pose, এটা pose to pose না, pose by pose, okay, is the brought to the end of the scene. Using this method, you may lose the size, volume, and proportion of the characters. This method helps to achieve more spontaneity in animation, but make it difficult to control the duration. ওকে, এখানে জিনিসটা কি, আপনি স্টেট অ্যান্ড অ্যাকশন ফার্স্ট অফ অল যখন আপনি কাজ করবেন তখন কি হবে, স্টেট অ্যাকশন কাজ করে প্রথমত ফার্স্টে হচ্ছে আমাদের যদি হ্যান্ড ড্র হয় তাহলে ক্যারেক্টার বাই ক্যারেক্টার, ওকে, ফার্স্ট প্রথম পিকচার থেকে শুরু করবে কাজ, প্রথম পিকচার থেকে কাজটা শুরু করবে, ওকে, এন্ড ক্যারেক্টার পোজ, অর্থাৎ ক্যারেক্টার একটা পোজ স্টার্ট থেকে শুরু হলো, ওকে, মাথায় রাখবেন কিন্তু জিনিসটা কি, আমি ইন্ডিংকে প্রথমে স্টার্টে একটা কি ফ্রেম দিলাম অ্যানিমেশনের জন্য, মাথায় রাখেন আমি যে কথা বলছিলাম একটা কি ফ্রেম দিয়ে কিন্তু অ্যানিমেশন হয় না, আমি প্রথম অবস্থায় করলাম একটা অবস্থান থেকে আমি কাজটা শুরু করলাম, ওকে, এবং এবং পিকচার বাই পিকচার যখন কাজ করতে যাচ্ছেন ইন সিন পর্যন্ত সেটা কি স্মুথলি মানে একটা পরে একটা সিকোয়েন্সলি আমরা কিন্তু ড্র করে যাচ্ছি, কি হচ্ছে, বা ইজি মেথড ব্যবহার করার সময় আপনি এর সাইজ, ভলিউম এবং প্রপোর্শন কিন্তু লস করা হবে, অর্থাৎ হারিয়ে ফেলবেন, কারণ এর কোনোটাই মিলাতে পারবেন না, এবং এই কাজটা করার সময় আপনি কিন্তু ডিউরেশন কতটুকু হবে সেটা কিন্তু মেজার করতে পারবেন না, এই ডিউরেশনটা কিন্তু মেনটেন করা খুবই কঠিন, ওকে, কারণ শুরু করছি একটা সেকশন দেখলাম, এরপর হাতটা এখানে আসবে, তারপর হালকা এরকম হবে, এরকম প্রত্যেকটা যদি আলাদা করে কি ফ্রেম দেই তাহলে কিন্তু আমি কখন এই অ্যানিমেশনটা পুরোটা হাঁটাটা শেষ হবে তখন কিন্তু আমি বলতে পারবো না, পারবো, কখনোই বলতে পারবো না। আমি যখন ক্যারেক্টারকে হাঁটাতে যাচ্ছি তখন একবার হাত কি এভাবে নিলাম একটা ফ্রেম দিলাম, এভাবে একটা ফ্রেম দিলাম, এভাবে একটা ফ্রেম দিলাম, প্রত্যেকটা কাজ হচ্ছে কি স্ট্রেট হ্যান্ড অ্যাকশন, মানে একসাথে সিরিয়াল কি সিকোয়েন্স অনুযায়ী প্রত্যেকটা ধাপে ধাপে কাজ করছে, ওকে। ইট ইজ মোর অফেন ইউজ ইন হ্যান্ড ড্র অ্যানিমেশন ক্রিয়েটিং কুইক অ্যান্ড চাউটিক সিন, এটা হচ্ছে হ্যান্ড ড্র অ্যানিমেশনের জন্য সবচেয়ে বেশি ইউজ করা হয়। দেখেন হ্যান্ড ড্রয়ের ক্ষেত্রে আমরা দেখাচ্ছিলাম না প্রথমে ওই যে ট্রেডিশনাল অ্যানিমেশনের সময় মনে আছে একটা দিকে চেয়ার আছে এরকম দেখালো, তারপর এরকম বাম দিকে দেখালো, এইটাকে মোটামুটি কয়েকটা ভাগে ভাগ করে কাজ করছে, সেক্ষেত্রে আর 50 থেকে 60টা লিঙ্ক কিন্তু তৈরি করতে হয়েছে, ক্লিয়ার? আচ্ছা, এন্ড পোস্ট টু পোস্টটা কি কাজ করে, পোস্ট টু পোস্ট মেথড ইজ মোর প্ল্যানেড এন্ড ক্লিয়ারলি অ্যারেঞ্জড কি পিকচার পোস্ট থ্রু আউট দ্য হোল সিন, অর্থাৎ এই পোস্ট টু পোস্ট কাজটা হচ্ছে টোটাল জিনিসটা প্ল্যানিং করে করা হচ্ছে, স্ট্রেট অ্যাডে কিন্তু প্ল্যানিং করা হচ্ছে না যে আসলে কি ঘটনা ঘটবে, এখানে কিভাবে কাজ করছে আর একটু জিনিস বললে তাহলে বুঝতে পারবেন। ইউজিং দিস মেথড মিন্স বেটার কন্ট্রোল অফ সাইজ, ভলিউম এন্ড প্রপোর্শন অফ এ ক্যারেক্টার অ্যাজ ওয়েল অ্যাজ হিজ অ্যাকশন, অর্থাৎ তার কাজ অনুযায়ী টোটালটাই সেটা স্টেট এন্ড অ্যাকশনে কি করতে পারবো না, সাইজ, ভলিউম এন্ড প্রপোর্শন কোনোটা মেনটেন করতে পারবো না, এক, আর আমি পোস্ট বলতে সবগুলো মেনটেন করতে পারবো। স্টেট অ্যাকশনে কি হচ্ছে আমি একটা সিন ক্রিয়েট করলাম পরে আরেকটা সিন ক্রিয়েট করলাম, এভাবে প্রত্যেকটা সিন ক্রিয়েট করলাম, কখন শেষ হবে আমি জানি না, কিন্তু এখানে আমার পোস্ট পদে কি হচ্ছে প্রত্যেকটা আমার প্ল্যান করে করে করা হচ্ছে, একটা পর এইভাবে হবে এরপর এইভাবে যাবে, ঠিক আছে, এই জিনিসটা কিন্তু পুরোটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা প্ল্যান করা থাকে, ওকে। Lead animator may set only key pose of animation and pass the rest of work to be finished by assistant animators. তার মানে হচ্ছে আমরা যখন একটা অ্যানিমেশন করতে চাচ্ছি তখন কি করলাম, উনি যখন হ্যান্ড ড্রয়ের ক্ষেত্রে উনি বলে দিল যে এখান থেকে উনি লাভ দিবে, লাভ দিয়ে সে এখানে নামবে, মাঝখানে যখন যাবে মানে যখন লাভ দিয়ে মাঝখানে আসবে তার অ্যানিমেশনটা এরকম হবে, তার অবস্থানটা এভাবে দাঁড়াবে, বাকি কাজটা কি করেন উনি অ্যাসিস্ট্যান্ট অ্যানিমেটরের কাছে পাস করে দেন, ফলে কি হয় অ্যাসিস্ট্যান্ট অ্যানিমেটর কি করেন তখন, in this case work resources are being used more efficiently as a lead animator shall not worry about each animation frame and how may concentrate that acting and turn assistant animator shall not worry about the keyframes, মানে হচ্ছে এরপরে অ্যানিমেটর কি করবেন, অ্যাসিস্ট্যান্ট অ্যানিমেটর তাকে সে যে কিফ্রেম ধরে দিল অর্থাৎ শুরু থেকে এটা হবে শেষে এটা হবে, মাঝখানে কি অবস্থান করবে এরকম, এই কাজটা তখন করা হবে, তখন অ্যাসিস্ট্যান্ট প্রথম অ্যানিমেটর কি করলো শুরুটা এটা আছে এটা শেষটা ঠিক করে দিলাম, মাঝখানে অবস্থান এরকম হবে, এর মাঝখানে বাকিগুলো কাজ আপনি করেন, তখন অ্যাসিস্ট্যান্ট অ্যানিমেটরকে এখন অ্যানিমেশনটা কতগুলো
কি হবে, এফপিএস হবে, কতগুলো ফ্রেম হবে, এটা নিয়ে কিন্তু লিড অ্যানিমেটরকে আর চিন্তা করতে হবে না, সে কিন্তু কি ধরাই দিছে। এখন অ্যাসিস্ট্যান্ট অ্যানিমেটর কি করতে হবে, যে আসলে কোথা থেকে শুরু হয় কোথা শেষ হবে এটা চিন্তা করতে হবে না, তার মাঝে যতগুলা কি ফ্রেম দেওয়া প্রয়োজন, যতগুলা ফ্রেম তৈরি করা প্রয়োজন, সে ততগুলা ফ্রেম তৈরি করবে। বুঝতে পারছেন এবার ঘটনাটা কি ঘটে? আমরা হ্যান্ড ড্রয়ের ক্ষেত্রে যদি বলি, যেমন আমরা যদি আমাদের অ্যাকশনে আসি, তাহলে উদাহরণ হিসেবে কি আসতে পারে, উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে আমরা ফার্স্টে একটা কি ফ্রেম দিলাম, লাস্টে একটা কি ফ্রেম দিলাম, এখানে শুরু হবে এখানে শেষ হবে, এরপরে আমাদের কি হবে এটা কিন্তু আমরা ধরে নিতে পারছি, তার মানে শুরু এবং শেষ আমাদের কিন্তু ধরা আছে, ঠিক আছে। তারপরে কিন্তু আমরা পজিশন চেঞ্জ করতেছি, নাহলে রোটেশন চেঞ্জ করতেছি, এভাবে প্রত্যেকটা ধাপে ধাপে কিন্তু আমরা পরিবর্তন করছি। আইডিয়াটা আসছে এবার কিভাবে কাজ করতে পোস্ট টু পোস্ট। তাহলে কি আমরা স্টেট হ্যাড নিয়ে কাজ করি? কখনো করি না, কারণ স্টেট হ্যাডে কাজ করতে গেলে কি হবে, প্রতিটা মুভমেন্ট চেঞ্জ করতে হবে, পজিশন একটু চেঞ্জ করে আবার কি ফ্রেম, পজিশন একটু চেঞ্জ করে আবার কি ফ্রেম, পজিশন একটু চেঞ্জ করে আবার কি ফ্রেম। তাহলে কিন্তু আমি সাইজ কোনো কিছু মেনটেন করতে পারছি না, কোনো কিছু মেনটেন করতে পারছি না। এবং হচ্ছে কখন এটা শেষ হবে এটা কিন্তু আমি নিজেও জানি না, এটা 20 ফ্রেমে শেষ হবে, 20 সেকেন্ডে না 40 সেকেন্ডে। যখন আমি এই পোস্ট টু পোস্ট যে রুলসটা ফলো করব, তখন কি প্রথম কি ফ্রেম দিলাম, লাস্ট ফ্রেম দিলাম, এর মাঝখানে এখন আমি সেট করতে পারবো শুরুর সময় চিকন হবে, শেষের সময় মোটা হবে, দুই দিকে চিকন হয় মাঝখানে মোটা হবে, এটা আমার মতো করে আমি সাজিয়ে দিতে পারবো। ঠিক আছে, এখন জিনিসটা দেখেন খুব সুন্দর করে, উদাহরণটা দেখেন, তাহলে This বুঝবেন video এই is জিনিসটা based on কিন্তু the আমরা 12 রিয়েলি ব্যবহার principles of করছি। animation as described by Frank Thomas and Ollie Johnston. Alright, so the fourth animation principle is called straight ahead and pose to pose. This term describes two methods used to এখানে animate এই যে drawings. কাজটা, The first method, straight ahead, এখানে দেখেন প্রথম যে তিনটা ডিজাইন দেখলেন, ঠিক আছে, এটা হলো পোস্ট টু পোস্টের কাজ। প্রথম তিনটা কি, এ যখন হাঁটবে, এ হাঁটার পর এই হাতটা এইভাবে আসবে, লাস্টে আসে animate drawings. এভাবে শেষ হবে। আর এইটা হলো স্ট্রেট হ্যান্ড, প্রতিটা অ্যাকশন কিন্তু আলাদা আলাদা করে ড্র করতে হচ্ছে, তার মানে The কখন first এটা শেষ হবে method, এটা বলা straight মুশকিল। ahead, is where you draw the first drawing, and then you draw the second drawing, and then the third drawing, এটা and হলো so আপনার on. It's স্ট্রেট basically অ্যাকশন, animating as you স্ট্রেট go. হ্যান্ড অ্যাকশন। The second method, pose to এটা হলো pose, is পোস্ট where টু you draw পোস্ট, the beginning and end of কি each ফ্রেম main ধরে দিল pose, লিড and অ্যানিমেটর, go back মাঝখান দিকে যা যা later করা to দরকার fill in the অ্যাসিস্ট্যান্ট drawings in অ্যানিমেটর করে between. So there are benefits যতগুলো to প্রয়োজন both methods. এখানে যেটা Pose to প্রয়োজন, pose is generally এটা হলো better পোস্ট for টু most পোস্ট, এখানে actions লব দিল, because it এখানে gives আসে you the পড়লো, most তার মানে এখানকার এবং এখানকার যেটা দুই দিকের control. You have a good কি idea of what the action is going অ্যাকশনটা to কিন্তু look জানাই দিল like কাকে, very early in the process. এই চারটা। এখানে একটা সিন দেখলাম, দেখেন কয়টা ইমেজ দেখতে পাচ্ছেন খেয়াল করবেন। ওকে, You have a 1 good idea 2 of what the 3 action 4, is চারটা জিনিস ধরিয়ে দিল, এখানে ড্র এর ক্ষেত্রে আসতেছে, ঠিক আছে, এটা হচ্ছে পোস্ট টু পোজের অ্যাকশন, ঠিক আছে। going to এখন look কি হবে like জিনিসটা very দেখেন, early in the process. So instead of worrying if the character is going to end up in the এটা হলো right place, স্ট্রেট, you decide এটা হলো স্ট্রেট অ্যাহেড অ্যাকশন। তার মানে কি, শুরু থেকে যদি একটু মিসিং হয় এটা কিন্তু নিচে পড়ে যাবে, আর কিছু করার ওয়ে নেই। এটা হলো স্ট্রেট অ্যাহেড অ্যাকশন, মানে প্রত্যেকটা জিনিস একটা একটা করে তৈরি করা, where they end up from the beginning and work backwards. এটা ছিল Also, লিড using অ্যানিমেটর, straight ahead তারপর animation এটা can হলো lead to the character changing ওকে, size or being on a দূরত্ব different অনুযায়ী level দেখেন, from beginning to end. বিগিনার এন্ড, Pose to pose can save you a lot of work. If you were to animate a whole sequence straight ahead and then realize that one pose is off, you would have to change দেখেন এখানে কতগুলো কি ফ্রেম ইউজ করছে, কতগুলো ফ্রেম ইউজ করছে দেখছেন, several পরিবর্তন drawings to fix that one pose. But কিন্তু with pose to এই pose, কাজটা you কিভাবে do the হচ্ছে main খেয়াল করেন, poses to see if it feels এই right. চারটা, একটা দুইটা তিনটা can চারটা, catch problems এই কয়টা হচ্ছে লিড অ্যানিমেটর ড্র করেছে, ঠিক আছে, এন্ড early on. কি করছে Straight বাকিটা ahead স্মুথ করার animation, জন্য on the other hand, is good for অ্যাসিস্ট্যান্ট animation অ্যানিমেটর that is কিন্তু ড্র করে। unpredictable. Some examples of this Clear? include fire, এটা হচ্ছে স্ট্রেট অ্যাহেড অ্যাকশন, water particles, clouds of dust, এই ধরনের কাজ। explosions. ওকে, The reason why সিরিয়াল straight মেইনটেইন ahead করে কাজ works হবে। well is because there are laws of physics that work at a constant rate, and it's hard to predict how it will work pose to এই pose. কাজটার জন্য So when যতগুলো কিছু animating প্রয়োজন fire, for ততগুলো example, ফ্রেম you তৈরি just করা go with প্রয়োজন, the flow ততগুলো based on ফ্রেম what you তৈরি know করতে about হবে। fire and let the fire kind of আচ্ছা, create এখানে itself দেখেন together. উদাহরণ, Another example of unpredictable animation is overlapping action, which আচ্ছা এটা হচ্ছে ওভারল্যাপিং, এটা হচ্ছে পরের পার্ট, মানে একসাথে স্ট্রেট অ্যাহেডের সাথে সাথে এটাও দিয়ে দিচ্ছি। তো আমরা কি করলাম, স্ট্রেট অ্যাহেড অ্যাকশনটা আমরা পজিটিভ পজ বুঝতে পারলাম, দুইটা কাজ বুঝতে পারলাম। স্ট্রেট অ্যাহেড অ্যাকশনে কি হবে, সাইজ ভলিউম প্রপোর্শন লস হবে, টাইম ডিউরেশন মেইনটেইন করতে পারবো না, ঠিক আছে। আর পজিটিভ পজের ক্ষেত্রে প্রতিটা প্ল্যান করে সাইজ ভলিউম পজিটিভ পজ প্রপোর্শন কি হবে মেইনটেইন হবে, টাইম কিন্তু আমি নির্ধারিত যেটা দেব সেটার মধ্যে শেষ হবে, এর বাইরে যাবে না। বুঝে আসছে? Sometimes both straight ahead action and pause to pause method are used together, complementing each other. কখনো কখনো দুটো একসাথে ব্যবহার করা হয় কোন একটা কাজকে সুন্দরভাবে কমপ্লিট করার জন্য, ঠিক আছে। এরপর আসছে আপনার ফলো থ্রো এন্ড ওভারল্যাপিং অ্যাকশন। ফলো থ্রো এন্ড ওভারল্যাপিং অ্যাকশন, এই জিনিসটা বোঝার আগে আপনারা একটু ভিডিওটা দেখবেন,
দেখলে আপনারা বুঝতে পারবেন ফলো থ্রু এন্ড ওভারল্যাপিং। This video is based on the এরপর 12 আমরা ব্রেকে principles of যাব, animation ব্রেক as থেকে এসে described by বাকিটুকু Frank আমরা Thomas কভার and Ollie Johnston. ঠিক আছে? Alright, so the next principle of animation is called follow-through and overlapping action. This is the technique of having body parts and appendages drag behind the rest of the body and continue to move when the body stops. Follow-through and overlapping action are often associated with another technique called drag. These names all describe the same thing but in different ways. For example, follow-through refers to the way parts of the body continue to move after the body is stopped. Overlapping action describes the offset between the timing of the main body and its other parts. Drag describes the technique of delaying the movement of body parts in relation to the main body. All three of these are basically describing different aspects of the same thing. Follow-through and overlapping action add a great deal of realism to a character. Here's a character with and without follow-through and overlapping action. Basically, when the main body moves, the tip of the appendage should be the last to catch up. When the body stops, the tip should follow through the farthest before settling back. This is true of not just appendages, but the whole body as well. When coming to a stop, often the body will follow through and then come back. Just as a character needs to anticipate his jump, he also এটা কি একটু আগে কি হলো অ্যান্টিসিপেশন হলো না? অ্যান্টিসিপেশনের সাথে কিন্তু সবগুলো একটা কানেক্টেড। প্রথমে যে চেঞ্জ হচ্ছে না মুখটা, এই যে মুখটা একটু পিছনে আসছে না, এটা হচ্ছে ফলো থ্রু, অর্থাৎ সেভাবে কাজ করছে, বাট ওভারল্যাপ হচ্ছে। কোথায় ওভারল্যাপ হচ্ছে? একটু বাধা পাচ্ছে। যখন কোনো কাজ, খেয়াল করবেন, যখন কোনো কাজ ফলো থ্রু এবং ওভারল্যাপিংটা কিভাবে কাজ করে আমি একটু বলে দিই। ধরেন হাতটা আছে, ঠিক আছে? আমরা যখন পাটখড়ি যারা ইউজ করছেন না, পাটকাঠি চিনেন তো? গ্রামে গেলে দেখছি পাটখাড়ি, কখনো ঘুরাইছেন এভাবে লম্বা পাটখাড়ি? ঘোরার সময় একটা শো শো শব্দ হয় না? আর জোরে দিলে একটা শো শো শব্দ হয় না? কেন হয়? এটা ফলো থ্রু আর ওভারল্যাপিং কাজ করে। কিভাবে ওভারল্যাপিংটি কাজ করে? ধরেন এখানে যে জিনিসটা উদাহরণটা দিচ্ছি খুব সহজে দেখেন, এখানে খুব সহজ একটা উদাহরণ দিচ্ছি। এখানে যখন এই জিনিসটা সোজা আসার কথা না একসাথে, যখন সে বাধা পাচ্ছে, এটা হচ্ছে ওভারল্যাপ। এটা হচ্ছে কি ওভারল্যাপ। ওভারল্যাপ পাওয়ার পরে, যখন ওভারল্যাপের পাওয়ার শেষ, তখনই ফলো থ্রু অনুযায়ী কিন্তু আবার সামনের দিকে ঝুঁকে যাচ্ছে, কারণ মাথার সামনের দিকে ঝুঁকছে। ঠিক আছে? এই হচ্ছে ফলো থ্রু অনুযায়ী কাজ করছে। দেখেন থ্রো মানে কি সামনে, এটা যখন প্রথম কি হচ্ছে খেয়াল করেন, এই যে প্রথম যে বাধাটা পেলো এটা হলো ওভারল্যাপ। ওকে, দেন যখন বাধা পাওয়ার পরে মাথার সাথে সমতলে আবার সামনে গেছে, তখন এটা হচ্ছে ফলো থ্রু। ফলো থ্রু এদিকে আসে বাধা পাওয়ার পর যখন স্প্রিং এর গোড়ার দিকটা একটু আবার উল্টে দিকে গেছে, তার আবার পিছন দিকে গেছে, দ্যাট ইজ ফলো থ্রু। কিন্তু এই যে প্রথম কাজটা বাধা পাচ্ছে, প্রথম কাজে বাধাটা পাচ্ছে যাওয়ার আগে, সেটাই হচ্ছে আপনার ওভারল্যাপিং। ওকে, তাহলে বাস্তবিক ক্ষেত্রে আমরা কিন্তু ওভারল্যাপিং এর সাথে অনেক বেশি পরিচিত। ঠিক আছে? ওকে, তাহলে দেখেন এখানে উদাহরণটা to the way parts of the body continue to move after the body is stopped. Overlapping action ওভারল্যাপিংটা হচ্ছে কি যখন যে প্রথম যে বাধা পাচ্ছে, এই যে বাধাটা পাচ্ছে প্রথম থেকে, দেখছেন এই যে বাধাটা পাচ্ছে না, এই যে সমাপ্ত দূরত্ব আছে, এটা হচ্ছে ওভারল্যাপিং। Parts. Drag describes the technique of delaying the movement of body parts in action. আচ্ছা, এখানে দেখেন ফলো থ্রু এবং ওভারল্যাপিং একসাথে কিভাবে কাজ করছে, এখানে খুব সুন্দরভাবে ইউজ করছে। দেখেন they're basically describing different aspects of the same thing. Follow through and overlapping action add a great যখন উঠতেছে লাফ দিচ্ছে তখন কি হচ্ছে, লেজটা প্রথমে সাথে হচ্ছে না, প্রথমে ফলো থ্রু, এবার আসে ওভারল্যাপিং, নিচে নামার সময় লেজটা কি হচ্ছে আবার উপরে। ঠিক আছে, এটা হচ্ছে তখন ওভারল্যাপিং। realism to a character. Here's just as a character needs to anticipate his jump, he also needs to follow এখানে আরেকটা উদাহরণ দিছে, দেখেন খুব সুন্দর, সেটা হচ্ছে এই in addition, make sure to let the hair follow through. আমরা হাত যখন উপরে উঠে নামাই কোনো কিছু রাখি, arms are a good place to insert follow through and ওভারল্যাপিং। এই হাতটা উঠছে, দেন তারপরে উঠছে, প্রথম যে অংশটা গেছে সেটা ওভারল্যাপিং গেছে, তারপরে ফলো থ্রু। Have the elbows lead the arm's actions. The elbow comes first, followed by the forearm, and then the hand. This is true even when walking. The forearm drags slightly behind the elbows. হাতটা কি হচ্ছে, এই যে হাতটা নড়ছে, এই অনুযায়ী কিন্তু এটাও যাচ্ছে। That means follow through and overlapping এখানেও। The hands drag slightly behind the forearms. Overlapping action helps to break up an animation to make it more interesting. Okay. If we offset the movement of the arms and legs, the animation appears more great. Okay. Let's have a look at a running squirrel. Look, we will see that its tail remain as the wave motion. Remind us the wave motion. Remind করছে কি, তার যখন আমরা কোনো খরগোশকে নিয়ে কাজ করব, একটু পরে দেখাবো ইনশাআল্লাহ। Beside when squirrel body goes down, the tip and also tail goes up. Or imagine a whip. The motion starts with the handle and then passing the middle part and whip afterwards to the end of the whip. This example vividly demonstrates that what the overlapping action is.
Similar follow through motion. An example is the motion by the long haired running girl wear a dress. If she suddenly stops her dress, her hands and to some extent her body will continually move on a wheel. Technically, follow through motion is happening when one or several body parts having stopped and the rest body is still motion. Practically nothing comes to the stop at the same time. তার মানে হচ্ছে বাস্তবিক ক্ষেত্রে, ওকে, খেয়াল করেন এখানে যেটা বলছে সেটা হচ্ছে আমরা বাস্তবিক যখন আমরা দৌড়ত অবস্থা থাকি বা আমরা যখন মুভ করি, ঠিক আছে, তাহলে কোনো কিছু কিন্তু একসাথে স্থির হয় না। আমরা ঠিক যেই সময় থামি ওই সময় কি আমাদের প্রত্যেকটা বডি বাস থেমে যায়? থামে না। তার মানে একটা মুভিং এর অবস্থা থাকে, এটাকে বলা হয় ফলো থ্রু। ঠিক আছে। আর ওভারল্যাপিং কি? যখন কোনো কিছু একটা নমনীয় কোনো জিনিস যখন আমরা কোনো নড়াতে যাচ্ছি তখন প্রথম যে বাধাপ্রাপ্তটা হচ্ছে সেটা হচ্ছে ওভারল্যাপিং। ওকে, এরপরে যখন যেটা বাউন্স করছে তখন এটা কি বলা হচ্ছে? ফলো থ্রু। তখন এটা কি হচ্ছে? ফলো থ্রু। অর্থাৎ যেটা কাজ হচ্ছে কোনো চলমান বস্তুর উপরে, সেই ধরনের চলমান হোক, চলমান বস্তুর উপর নির্ভর করে যখন কাজটা করছে তখন কি হচ্ছে? যে বাধাটা পাচ্ছে সেটা হচ্ছে ওভারল্যাপিং। ঠিক আছে। এখানে একটা জিনিস মাথায় রাখবেন, আমরা যে মোটামুটি অ্যান্টিসিপেশন বলেছিলাম না, অ্যান্টিসিপেশন কিন্তু ওভারল্যাপিং না। অ্যান্টিসিপেশন ওভারল্যাপিং এর মধ্যে পার্থক্য আছে। অ্যান্টিসিপেশন হচ্ছে প্রতিটি কোনো কাজ করার আগে প্রস্তুতি নেওয়া। ধরেন আমি একটা ঘুষি দিব, আটটা এই পর্যন্ত নিয়ে আসছি, ঠিক আছে। অ্যান্টিসিপেশন যখন কি দিব, সেইখানে ঘুষি দিতে যাচ্ছি তখন হাতটা কি হচ্ছে? একটা নির্দিষ্ট বরাবর যায় আঘাত করছে, এটা হচ্ছে অ্যান্টিসিপেশন। আর ওভারল্যাপিং কি হচ্ছে? কোনো একটা কাজের আগে ফার্স্ট টাইম কিছু বাধা পাচ্ছে। যেমন আপনি যদি পাটকাঠি যদি নাড়াচাড়া করেন, যেমন একটা শো শো শব্দ হয়, এবং পাটকাঠির মাথাটা কিন্তু সবসময় কিন্তু ফলো করে নাই, দেখবেন একটু হালকা বাঁকা হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু যখন থেমে যাবেন তখন একটু হালকা করে বাউন্স খাবে। এই যে বাউন্সটা খেলো এটা ফলো থ্রো, আর প্রথম যে বাধা পাইছে সেটা হচ্ছে ওভারল্যাপিং। ক্লিয়ার? স্লো ইন স্লো আউট ইজি করছি আমরা, ইজি ইজ স্লো ইন স্লো আউট এক জিনিস, ঠিক আছে। তার মানে কি 12 প্রিন্সিপালে একটা প্রিন্সিপাল নিয়ে এতদিন ধরে আমরা কাজ করছি, তাই না? এখানে কি বলছে দেখেন, another name of this might be speed up and slow down. Basically nothing moves with constant speed. তার মানে কি একই স্পিডে কিন্তু কোনো কিছু মুভ করে না। আমরা অ্যানিমেশন করার সময় কি প্রথমে লিনিয়ার স্পিডে কাজ করছিলাম সবসময় একই স্পিডে, দেন এটা কিন্তু সবসময় কাজ করে না। আমরা বাস্তবিক ক্ষেত্রে সাইকেল বা মোটরসাইকেল চালানোর সময় ফুল গিয়ার স্টার্ট দিয়ে দৌড় দিই না, দেই কখনো? তার মানে কি আমাকে স্লো ভাবে রাস্তায় উঠতে হয়। তারপর যদি রাস্তা ফাঁকা থাকে তখন আমরা গিয়ার দিই নাকি, আবার জ্যাম দেখলে কমাই দিই। এই জিনিসটা মেনটেন করা হয় স্লো ইন এন্ড স্লো আউট, ঠিক আছে। এখানে বলছে ইমাজিন দ্যাট ইউ সেট এ বাইসাইকেল, মানে আপনি সাইকেলের উপর বসে আছেন এন্ড অল অফ সাডেনলি হঠাৎ করে ইউ রাইড উইথ এ স্পিড অফ 40 মাইলস পার আওয়ার। মানে আপনি সাইকেলে উঠে এক গিয়ারেই মানে ঘন্টায় 40 কিলো দূরত্ব, এমন তো স্পিডে কিন্তু আপনি দৌড়াতে পারবেন না, ঠিক আছে। ঘন্টায় 40 কিলো পার হবে এমন স্পিডে কিন্তু আপনি সাইকেল চালাতে কখনোই পারবেন না। পারবেন? বাস্তবিকতা করছি কখনো? হয়নি। You arrived at the destination at the same very moment you spent from the 40 miles per hour drop to zero at full stop. অর্থাৎ খুব হার্ড ব্রেক করে আপনি কখনো থামেন না। কখনো থামছেন? কখনো থামা দেখছেন? কত থামে দেখেন। ওকে, a full stop. Sometimes something is missing. It's not it. When you set on a bicycle, then you speed up, then you reach the speed 40 miles per hour, and having reached your destination, you slow down to full stop. বেসিক্যালি এটাই ঘটে, ঠিক কি না? আপনি আস্তে করে শুরু করলেন, তারপর একটা সময় চালাতে হচ্ছে প্রতি ঘন্টায় 40 মাইল করে আপনি রাস্তা পার হচ্ছেন, ঠিক আছে। এরপর যখন আপনার কাছাকাছি পৌঁছতেন রাস্তায় করে সাইকেলটাকে স্লো করে তারপর আপনি যেতে থেমে যাচ্ছেন, ঠিক আছে না? এটাই হচ্ছে স্লো ইন এন্ড স্লো আউট। ওকে, তার মানে ওয়ান কাইন্ড অফ ইজি, যেটা আমরা মেইনটেইন করি কিসের মাধ্যমে? গ্রাফ এডিটরের মাধ্যমে, মানে আরো স্মুথ করার জন্য, ফাস্ট স্লো স্মুথ করার জন্য। ওকে, this the same applies to almost everything. You throw a ball, start or run, jump, start driving a car, fly on a plane, and abandonment of start and end of the motion. Simply put, everything start with a speed up and end with a slow down. সবকিছু শুরু হয় আস্তে করে এবং আস্তে করে থেমে যায়, ঠিক আছে। চলেন এই এক্সাম্পলটা আমরা দেখে ফেলি। This video is based on the 12 Speed up principles of animation as described slow by Frank Thomas and Ollie Johnston. Alright, so the next principle is called slow in and slow out. This principle refers to the way pretty much all movement starts slowly, builds speed, and finishes slowly. This is one of the most important principles to achieving lifelike motion. Without slow in and slow out,
things feel mechanical. That's because এটা constant, robots are এই one যে, of the এটা only দেখছেন things না? that actually move their parts at a constant speed. To use this principle in 2D animation, you take your extreme poses, draw a single in-between, and then draw in between those, then only in between the drawings closest to the extremes until you're satisfied with the amount of slow in and slow out. With 3D animation and motion graphics, adding slow in and Linear slow out speed, is a matter of changing the এখন motion. আমাকে বলতে পারবেন এই যে গ্রাফটা দেখতে পাচ্ছেন এটা কি গ্রাফ? কে বলতে পারবেন? ভ্যালু গ্রাফ এটা। আমরা কোন ওই যে দেখছিলাম স্পিড গ্রাফ এবং ভ্যালু গ্রাফের কাজ করছিলাম মনে আছে? এটা হচ্ছে সেই ভ্যালু গ্রাফ। যখন আপনি লিনিয়ার অবস্থা থাকবে ভ্যালু গ্রাফে ক্লিক করবেন কি ফ্রেম দুটো দেখবেন এরকম একটা দেখা এরকম একটা রেখা থাকে। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের আফটার ইফেক্টের From ভ্যালু। linear to spline by adjusting the Bezier handles. As time progresses, the object starts slow, gets fast, and ends slowly. Use it wisely. For example, you wouldn't add a খেয়াল করেন উপরের সময় পড়ার সময় জোরে পড়ছে কিন্তু থামার সময় আস্তে করে থামছে। বুঝা যাচ্ছে? পড়ার সময় জোরে পড়ছে থামার সময় আস্তে করে থামছে। slow out to a bouncing ball as it's colliding with the ground, but you would add it as it's bouncing back up. You wouldn't add it to a bullet coming out of a gun, but you would add it as the gun comes up due to whiplash. Using this principle can allow you to only have to draw one in-between if the motion is quick enough. Draw one in-between and then এবং দেখবেন এই কাজটা যে হচ্ছে তার নির্দিষ্ট একটা এরিয়া বরাবর তার বাইরে কিন্তু সে যাচ্ছে না। add another frame on either end with the drawing slightly skewed in the correct direction, and then it's done. এটা বক্সের উপর Sometimes you don't even have to add the one তার এরিয়া বক্স একটা আছে। This kind of motion can be achieved in 3D with very extreme curves. Many people starting out with animation get impatient and draw the next frame very far away from the beginning. It's very unrealistic for a character to go from completely still to super fast, so adding a few drawings to ease into it will fix the problem. A good way to fix a choppy animation is to analyze the space between the drawings. They should be evenly দেন অ্যাকশন 1 অ্যাকশন 2 এই যে দুটো অ্যাকশনে হচ্ছে না দুটো অ্যাকশনে কাজের জন্য কি করতে হবে সুন্দর করে কিন্তু আমাদের এই কি ফ্রেমগুলো নিয়ে কাজ করতে হবে ঠিক আছে তার মানে আমরা স্লো ইন স্লো আউটটা ভালো করে বুঝতে পারছি at the beginning of the action and at the end of the action and drawings farther apart in the middle. So that's it for slow in and slow out. The next principle is called arcs. এটা হচ্ছে স্লো ইন এন্ড স্লো আউট সহজ পৃথিবীতে কোনো কিছুই কি না কনস্ট্যান্ট মান নিয়ে চলে না এটা গাড়ি থেকে বুঝলাম না আর্টস ওটাতে বলি না বলবো এখন এটা হচ্ছে স্লো ইন স্লো আউটে শেষ করলাম এরপরে হচ্ছে আর্টস টোটাল 12টা প্রিন্সিপাল লেখা আছে আপনি লিখে ফেলবেন দেখবেন তারপর সিরিয়াল মেইনটেইন করে কথা বুঝতে পারবেন ওকে ওকে তো স্লো ইন স্লো আউট হয়ে গেল এবার চলেন আর্টস আর্ট নিয়ে আমরা কাজ করব আর্টসে কিভাবে কাজ করবে দেখেন পৃথিবীতে যখন আপনি আর্টস নিয়ে কাজ করবেন তখন লেখা আছে মোশন অফ অল লিভিং বিংস খেয়াল করেন বাস্তবিকতা মোশন অফ অল লিভিং বিংস পিপল অ্যানিমেল বার্ড ফিশ তার মানে কি পাখি বলেন পশু প্রাণী বলেন মাছ বলেন অর্থাৎ বলেন মানুষ বলেন ওকে and many other objects is not happening in a straight line but in earth দেখেন প্রতিটি জিনিস কিন্তু কোনো স্ট্রেট লাইনে চলে আমরা যেখানে হাঁটি আমরা এখানে কখনো এখান থেকে স্ট্রেট লাইনে যেতে পারবো পিছনে যেতে গেলে আমরা একটু বাঁকা হতে হবে তারপর সুন্দর করে বেঁকে বেঁকে যদি কথা বলে একটু এরিয়াটা বোঝাতে হবে তার মানে আমি একটা কাজ যেখানে যেভাবে কাজটাই করি আমাকে একটা আর্টস এর উপর থাকতে হচ্ছে ঠিক আছে তার মানে লিভিং বিংস বলতে মানুষ হতে পারে পশু প্রাণী হতে পারে মাছ হতে পারে পাখি হতে পারে চারটা থাকলো এবং আলাদা অবজেক্ট খেয়াল করেন আমি যখন এইটাকে যখন পজিশন চেঞ্জ করতেছি কোনো জিনিস যখন চেঞ্জ করবো তখন দেখবেন প্রতিটা জিনিস আসছে আমি যখন টানবো স্ট্রেটলি আসে না কিন্তু দেখবেন যদি আপনি দাগ দিয়ে দেখেন দেখবেন একটু পরিবর্তন হচ্ছে যদি আপনি ফ্লোরে দাগ দিয়ে রাখেন না আমি এখান থেকে এভাবে যাবো স্ট্রেটে আসে কিনা চেক করবো ঠিক আছে আমি যেখান থেকে নষ্ট আছি এটা পুরোটা কিন্তু স্ট্রেটে আসবে না এখানে একটু হালকা বাঁকা আসবে ঠিক আছে কারণ এটা আমাদের সিস্টেমটা পুরোটা কিন্তু আর্টস এর উপর ঠিক আছে এখানে বলছে আর্টস ওকে দেন বলছে স্ট্রেট বাট ইন আর্টস ইমাজিন এ পেন্ডুলামের কথা চিন্তা করেন its motion reflects an exact arc তার মানে এক্সাক্ট আর্স ধরে চলে সেটা কিন্তু স্ট্রেটলি যায় না পেন্ডুলামের কি দেখছেন পারে না একটা বাঁকা বাঁকা হয় না স্ট্রেট দৌড়াদৌড়ি করে কখনো করে ঠিক আছে আর্স ওকে the same apply in hand leg head and body as a whole তার মানে পুরো বডিটাকে চিন্তা করেন কোন কিছু স্ট্রেটলি কাজ করেন a perfect example is walking pay attention how you move your feet
you simultaneously start to rise and move the foot and end up to lowering and full stop. তার মানে কি আপনি যখন কোথাও হাঁটছেন, ঠিক আছে, হাঁটার সময় কি করবেন, পাটাকে সুন্দর করে এক্সারসাইজ যখন হাঁটবো পাটাকে উপরে উঠাবো, সামনে গিয়ে তারপর নামায় থেমে যাবো। এই যে কাজটা টোটাল একদম বাঁকাভাবে হচ্ছে না। আমি যদি আমার স্থির অবস্থা থেকে হাঁটা শুরু করি কি হবে, হাঁটতে পারবো? আমি যদি নিশ্চিত জায়গা বেশি দূরে যেতে পারবো না, নির্দিষ্ট একটা লিমিট আছে আমার। তার মানে কি প্রত্যেকটা জিনিস বাঁকা হতে হবে, তবে বাঁকালে যে সম্ভব। আমি এখানে স্থিরভাবে আছি, আমি আমার মাউসটা ধরবো, কিন্তু আমি নর্মালি যদি হাতটাকে সোজা করে উচ্চভাবে রাখি তাহলে আমি হাতটা কিন্তু এখানে বাড়ি খাবো, আমি কোনো কিছু মুভ করতে পারবো না। হাতটা লুজ করে দেন, আমি কিন্তু হাতটা বাঁকিয়ে দেন, আমি এটাকে মুভ করতে পারছি। তা প্রতিটা জিনিস কি হচ্ছে, আর্টস আছে। ওকে, you may try your moving your feet to straight line for the you just need to drag them without lifting from the ground. আপনাকে এটা পা উপরে না উঠিয়ে ড্রাগ করতে হবে। পারবেন? পারবেন? বুঝেননি কথা? আপনি নরমালি যখন স্ট্রেট থাকেন, পা স্ট্রেট থাকবে, এই অবস্থায় সামনে যাবেন, কিন্তু পা মাটি থেকে উঠাতে পারবেন না। হ্যাঁ, কার্টুন না, আপনি নিজের কথা চিন্তা করেন। You please most probably well further continue to move in earth. When throwing a ball, your arm will move along in earth and flying the ball will also make same earth motion. And in animation, earth motion will be appear more nature and appearing. দেখেন, এই যে এটা খেয়াল করেন। This video is based on 12 principles of animation as described by Frank Thomas and Ollie Johnston. Alright, the seventh principle of animation is called arcs. So very few organisms are capable of movements that have a mechanical in and out or up and down precision. Most living creatures will move in a circular path, otherwise known as an arc. So let's say that we were given these key poses and we're told to fill in the poses. Simply taking the midway point between the poses will not work because this looks way too mechanical. The ball needs to follow an arc. Of course, we also need to consider the slope. So very few organisms are capable of movements that have a mechanical in and out or up and down precision. Most living creatures will move in a circular path, otherwise known as an arc. So let's say that we were given these key poses and we're told to fill in the poses in between. Simply taking the midway point between the poses will not work because this looks way too mechanical. The ball needs to follow an arc. Of course, we also need to consider the slow in and out caused by gravity. When doing this in 3D and motion graphics, we can achieve this effect by keeping the movement in the x-axis constant and giving the movement in the y-axis a slow in and slow out. This will give the ball its arc. Now let's look at this head turn. Right now it looks pretty dull and straight, but if we add an arc to it, it gives it a little bit more character. Forgetting about arcs can lead to some obvious mistakes. For example, we may in between this movement by calculating the midpoint like this and cause the shape of the object to shrink. If we were to draw a simple arc as reference, this movement would be a lot easier and more realistic. Arcs can be added to almost any figure movement. This guy is landing on the ground. Let's have his body settle in an arc. This guy is reacting with shock. Let's have his body and arms follow an arc. This guy is taking a step. Have his body move down and up in an arc before he even takes his next step. This guy is kicking. Have his leg and body follow through in an arc. Follow through are very fast. You can add arcs in the form of a smear. Take the beginning and end pose and draw an arc in between and fill it in the same color as the object, maybe slightly transparent or fragmented towards the end of the action. So that's it for arcs. Next we will be discussing secondary action. Secondary action. এরপরে চলো secondary action. এখন বলি secondary actionটা কি? Secondary action খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, মাথায় রাখবেন। Secondary action কিন্তু এই আমরা যেটা মনে করব একটু দেখলে সেটা হলো স্যার এই ওভারল্যাপিং অ্যাকশন মনে হয়, secondary action না, ওভারল্যাপিং অ্যাকশন না। সেকেন্ডারি অ্যাকশন হচ্ছে আপনার অ্যান্টিসিপেশনের সাথে একটু মিল যায়, কারণ হচ্ছে অ্যান্টিসিপেশন কোনো কাজ করার আগে প্রস্তুত নেই, তাই না, এনার্জি না হয়। সেকেন্ডারি অ্যাকশন কি করব সেখানে? সেকেন্ডারি অ্যাকশন ইজ intended to the complement and intensify the main action or with intent to distract or direct spectators attention to the other action, so enriching the animation and the making it more appealing and solid. নিশ্চয়ই একটু জটিল ভাষায় বলছে, আমি সহজ ভাষায় বলি, ঠিক আছে? আপনি যখন রাস্তাঘাটে হাঁটছেন, ভারী ব্যাগ নিছেন কখনো? ভারী ব্যাগ নিয়ে হাঁটছেন? সবাই হাঁটছে না? আমরা যখন ভারী ব্যাগটা তুলি তখন দেখবেন আমি হাত তুলছি, যার হাতে ব্যাগ তুলছি বাম হাতটা একটু হালকা উপরে উঠছে, ঠিক আছে? কেন উঠে? আমরা একটা উদাহরণ দিই, বলে এটা যুক্তি দেই, এটা তো ব্যালেন্স করার জন্য, দুই হাতে ব্যালেন্স করার জন্য।
বাট এই যে একটা কাজ, এটা হচ্ছে আমাদের ফুল ব্যালেন্সিং কাজ করতেছে, কি পুরো সাপোর্ট দিচ্ছে, এটা হচ্ছে সেকেন্ডারি। এটা কি করছে, মেইন অ্যাকশনকে সাপোর্ট দেওয়ার জন্য কাজ করছে। এটা একটা উদাহরণ দেওয়া যেতে পারে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো এটা হচ্ছে কি অ্যাকশন, সেটা হচ্ছে কোন একটা কাজকে করার জন্য সে কাজটাকে মুভ করছে, অর্থাৎ আপনার মনোযোগটাও করছে যে সে এখন একটা কাজ করছে, এটার সাথে তার সেকেন্ডারি অ্যাকশনটা যুক্ত আছে। ওকে, অর্থাৎ দুইটা কাজ, আমি দুটা কাজ একসাথে করছি, তার মধ্যে একটা কাজ হচ্ছে আমার মেইন অ্যাকশন যেটা আমি দেখছি, আর একটা কাজ হচ্ছে সেকেন্ডারি অ্যাকশন। যেমন উদাহরণ হিসেবে বলি, রান্না করতে করতে কেউ কেউ টিভি দেখে রেসিপি দেখে রান্না করে না, টিভিতে রেসিপি বলতেছে, আমি মশলা দিচ্ছি, রান্না চলতেছে, তাহলে আমার মেইন কাজটা কি, রান্না করা, তার মেইন অ্যাকশন রান্না করা, আর সেকেন্ডারি অ্যাকশন কি, টিভি দেখা, আর টিভি দেখে দেখে তো আমি তো করতেছি। ঠিক আছে। আবার অনেক সময় দেখা যেতে পারে, একটা উদাহরণ দেওয়া আছে, সেটা হচ্ছে আপনি হচ্ছে একটা কার পুশ করছেন, দেখেন খেয়াল করেন, কাজটা ঠেলে নিয়ে যাচ্ছেন, পুশ করে নিয়ে যাচ্ছেন, আর আপনি এত ঘামতেছেন, নাক দিয়ে একটা টপ করে কপাল বেয়ে নাক দিয়ে কিন্তু ঘাম চলতেছে, এটা একটা উদাহরণ। তাহলে মেইন অ্যাকশন কি, পুশিং, দুটা কাজে হচ্ছে, হচ্ছে না কন্টিনিউয়াসলি, আর নাক দিয়ে ঘামও পড়ছে, এই হচ্ছে একটা অবস্থা। তাহলে দেখেন বাকিদের বলে দিচ্ছি এখানে। দেখেন, ইমাজিন এ স্টুডেন্ট রিচিং ফর এ টেস্ট পেপার ডিউরিং এক্সামিনেশন। একটা এক্সামিনেশনে চিন্তা করেন, ইমাজিন চিন্তা করেন যে স্টুডেন্ট কি করছে, পরীক্ষা হলে পরীক্ষা দেওয়ার জন্য গেছে, এরপরে সে কি পেয়েছে, কোশ্চেন পেপার হাতে পেয়েছে, পাওয়ার পর তার রিঅ্যাকশনটা কি হচ্ছে দেখেন। এক্সামিনেশন, হি ইজ ভিউইং দ্যাম উইথ আনসার্টেনলি, শিফটিং ফ্রম ফুট টু ফুট, ইন ডাউট, মানে পা একটু নড়াচড়া করছে বেশি, ঠিক আছে, এবং কাজ কি করছে, এন্ড ইন ডাউট, হিজ আইস ওয়ান্ডারিং, দিস ইজ দ্য মেইন অ্যাকশন, তার চোখ বিস্ফোরিত, বা খুব কোশ্চেন দেখে আর মাথা নষ্ট হয়ে গেছে, কোশ্চেন দেখছে, পা মুভ করছে, এটা হচ্ছে টোটাল আমরা একটা সিনারিও চিন্তা করছি, আমরা কল্পনায় চলে আসছে না আমাদের, যে একজন পরীক্ষা দিচ্ছে, পরীক্ষা দিয়ে কোশ্চেন পেয়েছে, দেন সে কিন্তু পা মুভ করছে, মুভ করতে করতে দেন সে দেখছে, এবং তার চোখটা কি, কোশ্চেন থেকে সে কি, মানে অবাক হয়ে গেছে, মানে কি কোশ্চেন আসলো, হয় কমন পড়লো না এটা কিন্তু আমরা জানি না, আমরা জাস্ট করে তার সিনারিওটা চিন্তা করতেছি। খেয়াল করেন, নাও ইমাজিন দ্য সেম সিন when a school boy is fidgeting with a pen, and what secondary action, তার মানে হচ্ছে তার পাশাপাশি সে এইভাবে কলমটাকে বাঁকাচ্ছে, এভাবে কলমটা কি করছে, বাঁকাচ্ছে, পরিবর্তন করছে, ঠিক আছে। আর এরকম করে যদি বাঁকায়, একটা সময় কিন্তু বেশি জোরে পুশ করলে কি হবে, কলমটা ভেঙে যাবে না, অথবা দাঁত দিয়ে কামড়াচ্ছে, যেটা মনে করতে পারে। তার মানে কি, আমাদের সেকেন্ডারি অ্যাকশন কি, হাত দিয়ে পাকাচ্ছে, এটা হলো সেকেন্ডারি অ্যাকশন। ওকে, দিস মেক দ্য হোল সিন ডিপার এন্ড মোর অ্যাট্রাক্টিভ। তার মানে কি, জিনিসটা একদম গভীরে যাচ্ছে, তার মানে এখন কিছু একটা ঘটনা ঘটবে, হয় সে এক্সাম দিবে, নাহলে কেঁদে ফেলবে, যেহেতু চোখ বিস্ফোরিত চোখ আসতে দেখছে, হয় কেঁদে ফেলবে, নাহলে অ্যান্সার দিয়ে ফেলবে, যে কোনো একটা কিছু করবে, রাইট। আচ্ছা, আদার এক্সাম্পলস, অন্যান্য এক্সাম্পল বলি, যেটা বললাম, পুশিং কার মেইন অ্যাকশন, এন্ড এট সেম টাইম হুইস্কিং অফ দ্য ফ্লাই ফ্রম দ্য নোজ, মাছি ঘুরছে নাকের সামনে, এখন আমি পুশ করছি, এই সময় নাকের সামনে যে মাছি ঘুরে, তাহলে বিরক্ত লাগবে না, কিন্তু এটা সেকেন্ডারি অ্যাকশন। prepared a meal and at the same time watching TV, এটা উদাহরণ দিলাম। 3 নম্বর, talking each other at same time sketching your head, কথা বলতে বলতে মাথা চুলকাচ্ছি, মানে কথা বলা একটা কাজ হচ্ছে, এটা অ্যাকশন, এর সাথে সাথে মাথা চুলকাচ্ছি, এটা কিন্তু আমার সেকেন্ডারি অ্যাকশন, চুলতে চুলতে মাথা টুপি খুলে গেল। ওকে, সেকেন্ডারি অ্যাকশন মে বিকাম মেইন অ্যাকশন, কখনো কখনো সেকেন্ডারি অ্যাকশনটা মেইন অ্যাকশন হয়ে যেতে পারে। যেমন যখন সে কথা বলছে, প্রশ্নে যেমন কোশ্চেন দেখতেছি, ঠিক আছে, হঠাৎ করে দেখেন পুশিং কার, ওকে, দেন মাসি কিন্তু ঘুরছে, ঠিক আছে, একটা সময় মাসিকে নিয়ে উল্লেখ উপলক্ষ করে যদি কোনো কিছু হতো, মাসিটা যায় এক জায়গায় বসছে, তার মানে এটা মেইন অ্যাকশন তখন, ঠিক পুশিং কার কিন্তু গাড়ির উপরে বসছে, তোর কার যে পুশ করছে, এটা তার মেইন অ্যাকশন না, ঠিক আছে। আবার যখন সুন্দর করে এভাবে করতে করতে হঠাৎ করে কলমটা সে ভেঙে ফেললো, তখন সবার নজর যাবে কোথায়, তার কলমে না তার খাতায়, কলমে আসলো, তার মানে সেকেন্ডারি অ্যাকশন কি হয়ে গেল, মেইন অ্যাকশনে রূপান্তরিত হয়ে গেল, ঠিক আছে। তার মানে কলমটা ভাঙলো, এখন কলমটা তো ভাঙলো, এখানে কিছু একটা ঘটবে, এতে এক্সাম পরীক্ষা দিতে আসছে, তাই না। For instance of the school by unfortunately bend the pen or break it, so our secondary action became the main action because the inspector switched his attention from the test paper to reaction of the broken pen, the reaction ভাঙা জিনিসটা, সেকেন্ডারি অ্যাকশন বিকামস মেইন অ্যাকশন। খেয়াল করেন সেকেন্ডারি অ্যাকশন কিভাবে কাজ করতেছে, কি কি অপশন আমরা সেকেন্ডারি অ্যাকশন গুলো ব্যবহার করছি, দেখেন।
This video is based on the 12 principles of animation as described by Frank Thomas and Ollie Johnston. Okay, the next principle is called secondary action. This principle is often associated with overlapping action, although according to Frank and Ollie, it means something very different. Secondary action describes gestures that support the main action to add more dimension to the character's animation. Add more dimension to the character animation. For example, a character may be walking angrily. আমরা যখন হাঁটি আমাদের হাত নড়ে কেন? আমার হাত কি হাঁটে? হাত নড়ে কেন? স্ট্রেট থাকবে, পাটাকে সাপোর্ট দেওয়ার জন্য আমাদের কিন্তু হাত নড়ে। The primary action is the legs, and the secondary action is everything else. The arms swinging, the head bobbing, and the facial movements. Let's say a character is about to knock on a door. The secondary action, on the other hand, will communicate what kind of door knocking this is. If it's a fist, it makes him look angry. দেখেন দুই ধরনের এক্সপ্রেশন পাচ্ছি কিন্তু। কি হতে পারে একটা টেনশন আর এটা প্রচন্ড রেগে গিয়ে খুব জোরে জোরে makes him look angry. If it's dainty, it gives him a graceful কাউকে সাবধান করে দিচ্ছি happy vibe. If it's tucked close while the head looks back and forth before knocking, it communicates that he doesn't want to be discovered. This guy is picking up a box. আপনি যখন তোলার সময় খেয়াল করেন we can give him more personality by having him rub his hands. হাত যখন ঘষে তার মানে কিন্তু বোঝা যায় সে কিন্তু জিনিসটা তুলবে। তার মানে পরে কি হচ্ছে এটার জন্য আমি একটু প্রস্তুতি নিলাম। তার মানে ওয়ান কাইন্ড অফ কি বলা যেতে পারে আমাদের মেইন অ্যাকশন আগে anticipation together and twiddle them in the air. It's important not to let the secondary action dominate the primary action. If a figure has a sad expression that should be seen, and we are adding a secondary action of wiping away a tear, the hand shouldn't cover the face. On the other hand, don't let main action কি চোখ দিয়ে পানি পড়ছে, সেকেন্ডারি অ্যাকশন ছিল রুমাল দিয়ে মুছছে, তাই না? কিন্তু যখনই রুমালটা সামনে আসলো তখন রুমাল হয়ে গেল মেইন অ্যাকশন, চোখের পানি হয়ে গেল সেকেন্ডারি অ্যাকশন, চোখের পানি দেখা যাচ্ছে না। Let it go unnoticed. People might not even notice that there's a tear there unless you give it its own time. This is why the principle of staging is very important in secondary action. So let's take this simple bite animation and give it some secondary action. First, let's make নজর কোন দিকে বলেন? বাগারের দিকে না মুখের দিকে? খাওয়ার দিকে নজর না? মুখটা নড়ছে, সেকেন্ডারি অ্যাকশন কোনটা তাহলে? বার্গার, বার্গারটা মুখের সামনে আসতেছে সরে যাচ্ছে, বাট মেইন অ্যাকশন কি? মুখের চাউমিন। him lick his lips to show that he's hungry. Next, let's make him close his eyes and have his eyebrows go up, showing that he likes it. Last, let's make him shake his head because he cannot believe how good it tastes. The primary action is the bite, but all the secondary actions add more dimension to the bite. So that's all I've got for secondary action. Yes, sir. This is time or number of frame used demonstrate in action or motion. Okay. তাহলে this is the time of number of frames you use to demonstrate an action and motion. Use less frame, your motion will be sharp and quick. Use less frame, তাহলে কম ফ্রেম ইউজ করলে sharp and quick, খুব দ্রুত যাচ্ছে। যেমন আমরা মোশন স্টপ মোশনে করছি না, খুব দ্রুত একদিক থেকে যাচ্ছে, অনেকগুলো কাঠি বের হয়ে যাচ্ছে আস্তে আস্তে তাড়াতাড়ি, ঠিক আছে? And use more frames, your emotion will be smooth and slow. Okay? So for example, you are working an animation and striking ball, অথবা বল কোন কিচ্ছেন, বলটা কি করছেন পা দিয়ে স্ট্রাইক করবেন অথবা পা দিয়ে কিক দিবেন একটা। Give 4 frame for this animation, you will have sharp and very quick strike. Then কিভাবে হবে? First frame, a foot is lifting up. 5th frame, the foot strike the ball. Strike the ball হলো মানে প্রথম ফ্রেমে পাটা উঠলো এবং 5 নম্বর ফ্রেমে গিয়ে কি হলো? পাটা বলে আঘাত করলো। ওকে, so second, third and fourth frames will be between frames where foot goes all the way from swing to striking a ball, অর্থাৎ পাটা মুভ করে বল পর্যন্ত যাওয়ার জন্য 2, 4 এবং 2, 3 এবং 4 নম্বর ফ্রেমে কাজ হতে হবে। তারপরে খুব দ্রুত হয়ে যাচ্ছে। আবার এবার বলেন না, নাও লেট আস কনসিডার দ্য সেম অ্যানিমেশন বাট when different টাইম। যেমন প্রথম ফ্রেমে পাটা উঠলো, 50 ফ্রেমে গিয়ে পাটা শট করলো বলের মধ্যে, তাহলে মাঝখানে 2 নম্বর থেকে 49 নম্বর পর্যন্ত পাটাকে ইচ্ছা মতো কায়দা মতো ঘুরিয়ে তারপর মারতে হবে নাকি, বা একদিক দিয়ে জিনিসটাকে আঘাত করবো, এই জিনিসটা বুঝাবো, ঠিক আছে? আর এই দেখেন প্র্যাকটিক্যালটা দেখেন বুঝতে পারবেন। এবার আপনারা এটা করেওছেন। This video is based on the 12 principles of animation as described by Frank Thomas and Ollie Johnston. So the next principle is called timing. This principle states that the personality and nature of an animation is greatly affected by the number of frames inserted between each main action. Basically, if you have many drawings, more frame, slow animation,
right? that are very close together in between the two main poses, the action will be very slow. Less frame, If you have very few less drawings frame, set far fast apart animation, from each other, the action will be very fast. right? Less drawings means fast, more drawings means slow. One simple action can have 10 Beginning, different তার মানে meanings. দুইটা কি ফ্রেম দেওয়া আছে, কয়টা কি ফ্রেম দেওয়া আছে, কয়টা পিক্সেল নাম আছে, ফ্রেম কয়টা, দুইটা ফ্রেম, একটা দুইটা ফ্রেম, depending on how many frames you give it. This man is leaning from one shoulder to the other. With no in-betweens, it looks like his head is being hit by a tremendous force, nearly snapping off his neck. With one in-between, his head has been hit by a rolling pin or some other object. With two in-betweens, he has a muscle twitch. With three in-betweens, he's dodging the rolling pin or the other object. With four, he's saying, move it, get out of here. With five, he's more friendly, saying, over here, come on, hurry. With six, he sees a good-looking girl with a sports car he always wanted. With seven, he's trying to get a better look at something. With eight, he's searching for the peanut butter on the kitchen shelf. With nine, he is appraising something very thoughtfully. And with 10 in-betweens, he is stretching a sore muscle. The standard frame rate for movies is 24 frames per second. If one drawing is made for each frame, 24 drawings per second, that is called drawing on ones. If one drawing is made for every 2 frames, that's called drawing on twos. And every 3 drawings is threes, and so on. It's actually very এখন যত কম তত কি স্টপ মোশনের মতো কি হবে, কেটে মনে হচ্ছে প্রত্যেকটা আলাদা করে আইডেন্টিফাই করা যাবে। ওকে, তো এটা হচ্ছে আমাদের টাইমিং। ওকে, there might be variant of quick and slow timing what gives unique rhythm and appeal on action। তার মানে একটা অপশনের ক্ষেত্রে আমরা যদি কুইক এন্ড স্লো টাইমিং অর্থাৎ ভেরি যদি এফপিএস যদি বেশি দেয় অর্থাৎ ফ্রেম যদি বেশি দেই তাহলে কি হবে, স্লো হবে, আর যদি শর্ট দেই তাহলে কি হবে, ফাস্ট হবে। এই যে শর্ট এবং ফাস্ট অর্থাৎ আমরা একটা অ্যানিমেশন করছি না, স্লো ইন ফাস্ট আউট, ফাস্ট ইন স্লো আউট, ঠিক আছে, এই কাজটা কিন্তু এখানে শুধুভাবে করা সম্ভব। এবার চলেন এক্সাগ্রেশন। এক্সাগ্রেশনটা কি, খুবই মজার একটা জিনিস। এক্সাগ্রেশন দিয়ে আমরা অনেক অ্যানিমেশন দেখছি, যেমন ধরেন আমরা নরমালি কোন জিনিসের পক্ষে বাড়ি দিই কি হবে, আমরা নির্দিষ্ট লুট পর্যন্ত হাত পাকাতে পারবো, এর বেশি পারবো পারবো না। এখন দেখেন কি বলছে, এক্সাগ্রেশন animation is limitless and allows showing things as we want them to show, different from reality. Animation is limitless, মানে অ্যানিমেশনে আপনার কোনো লিমিট নেই। ওকে, and allow showing things অর্থাৎ এবং allow showing things as well as we want them to show, আমরা যেরকম দেখাতে চাচ্ছি সেরকম দেখানোর অনুমতি আছে বা সেরকম দেখাতে পারবে, different from the reality, এবং সেটা কি রিয়েলিটির সাথে একটু ডিফারেন্ট হবে। By means of exaggeration we can achieve greater expression, precision and more dynamic pose and motion. Not only primary lines of a character can be exaggerated, but also his personal trait, his behavior, condition and his motions etc. Let us compare two boxing punch। একটু পরে বক্সিং পাঁচটা দেখাচ্ছি, জাস্ট আমরা একটু This video is based on the 12 principles of animation described by Frank Thomas and Ollie Johnston. So the next principle is called exaggeration. Basically, every action, pose, and expression can be taken to the next level to increase the amount of impact on the viewer. So the early animators at Disney would get confused. আমি এরকম একটা মিকি মাউস তৈরি করলাম, ঠিক আছে, এখন খেয়াল করেন মাউস কি দেখতে এরকম, বিদ্যুৎ দেখতে এরকম, বাস্তবে এরকম না। এটা বলছেন Walt would tell them to add more realism, মানে একদম রিয়েলিটি পাবো, সে তখন ডিজাইন করে দিল এবং এটা এরকম আর more realism, তাহলে দেখতে কিরকম, এটা অনেকটা রিয়েলির মতো আছে না। There is no what I mean, আমি চাচ্ছি সেটা এটা নয়, সেটা কি, তাহলে জাস্ট এক্সাগ্রেশন দিয়ে দেন। এক্সাগ্রেট করলে কি হবে, খেয়াল করেন রিয়েলিটির সাথে মিলবে কিন্তু দুটোর সাথে কম্বাইন করে কাজ করতে হবে, এটা নয়। এক্সাগ্রেশন হচ্ছে কোনটা, এটা থাকবে এটা থেকে এই হবে, এটা হলো এক্সাগ্রেশন। আমি একটা জিনিস খুব কাছে শুরু করে মাথায়, মাই বডি ইজ মুভিং, মাই বডি ইজ, এখন দেখেন এখানে কিভাবে কাজ করে এক্সাগ্রেশন, দেখেন আমি এটা দেখে কি মনে হচ্ছে, এটা দুঃখিত, এটাকে যদি এক্সাগ্রেশন করি এটা হলো আর মুখ দুঃখে ভারাক্রান্ত একেবারে চোখ দিয়ে পানি পড়তে অবস্থা খারাপ, হ্যাঁ ব্রাইট, এবার হাসি, তাই না, ওটা খুশি এক্সাগ্রেশন করি এটাকে, বুঝা গেছে। আবার এই যে রাগ আছে না, রাগটাকে এক্সাগ্রেশন করেন, make him more worried, wild,
এই যে make him ওকে wilder. এই যে Exaggeration doesn't mean more distorted. এটা না এক্সাজারেশন হচ্ছে এই যে এরকম এক্সাজারেশন করলাম। It's amazing how you can এটা স্বাভাবিকভাবে আমরা এরকম করে করতে পারবো তাই না? এরকম করে কারো পাখায় বাড়ি দেওয়া যাবে তার মানে কি always এই add কাজটা আমরা করতে পারবো। exaggeration. This এটা হলো animation looks simple। finished, right? আর যখন এক্সাজারেশন Let's দিব give it some তখন কি হবে exaggeration. দেখেন এটা আছে না এক্সাজারেশন আপনি পারবেন বাস্তবে এরকম করে এক্সাজারেশন সম্ভব এটা হলো একদম মানে রিয়েলিটির সাথে মিলিয়ে না কিন্তু এটা ফুটিয়ে তোলার জন্য যে কাজটা আমরা করছি এটা হলো এক্সাজারেশন দিদা দেওয়ার সাথে সাথে একটা পুরো বসে গেছিল Now when we compare পার্থক্য হচ্ছে এটা এক্সাজারেশন ছাড়া আর এটা হলো এক্সাজারেশন নিয়ে the দেখেন two, the first one definitely looks লোকটা বসে আবার উঠে গেছে less powerful, ঠিক আছে even though দ্যাট earlier ইজ দ্য এক্সাজারেশন ওকে we thought it was finished. When motions are বিশেষ করে এই যে আমরা যখন টম এন্ড জেরি কার্টুন দেখছি না টম এন্ড জেরি যখন সুন্দর করে টমের পায়ে আঙ্গুলে যদি কখনো হাতুড়ি দিয়ে বাড়ি দেয় তখন কি করে লম্বা হয়ে যায় না হ্যাঁ এটা কেন হয় দ্যাট ইজ এক্সাজারেশন টম যেভাবে হাঁটে জেরি যেভাবে দৌড়ায় এটা কি রিয়েলি কোনো প্রাণী হাঁটতে পারে কিন্তু এটাই কি এক্সাজারেশন তাকে আমরা যেভাবে দেখাতে চাচ্ছি এটা হচ্ছে আরেকটা অংশ হচ্ছে আপিলের অংশ যেটা আমি কিভাবে দেখাতে চাচ্ছি আপিল মানে হচ্ছে যা দেখতে পছন্দ করে ওকে আপিলের ক্ষেত্রে আমরা যাবো তো এক্সাজারেশন হচ্ছে আমি তাকে অ্যানিমেশনটা মুভমেন্ট রিঅ্যাকশন সবকিছু পরিবর্তন করে যেরকম ভাবে এটাকে দেখতে সুন্দর লাগবে ঠিক সেভাবে প্রকাশ করছি ঠিক আছে are quick, the exaggeration needs to be bigger in order to be noticed. This still frame looks way too extreme to be realistic, but when you play it in motion, it looks less extreme. That's because a lot of the frames that your eye perceives in a short exaggeration বিড়াল কখনো এরকম লম্বা হয়ে যায় দেখছেন time are less extreme frames, and only one of them is very extreme. So in order to boost its presence, you can either make it since it's hard এখানে কি হবে এক্সাজারেশন আরেকটা জিনিস বেসবল খেলা দেখছেন না টিভিতে আমরা কেউ খেলছেন লাইফে খেলা হয়নি না এগুলো সুযোগে পাইনি খেলবো কি বেসবলের ক্ষেত্রে নরমালি এটা আমাদের কাছে নরমাল সিন তাই না এটা হচ্ছে কি বেসবলের নরমাল সিন you have for exaggeration. বাট এটাকে নিয়ে কাজ করার পর যখন আমরা এক্সাজারেশন করব তখন কিভাবে আসবে is to push the exaggeration level until it actually becomes too much. Then wind it back until you're satisfied with it. This way আপনি ঘুরে এত প্যাচ দিতে পারবেন সম্ভব that is see the whole range beforehand instead of shooting in the dark. তাহলে এক্সাজারেশন কি Thanks for watching and I'll see you in the next video. Then not only primary lines of characters can be exaggerated but also his personal traits, his behavior, condition, his motion, etc. Let us compare two boxing punch. First example is realistic when you during swing the character makes slightly turn taking his body into a charge. Then animation this motion will not be dynamic enough and appealing. Another example is animation exaggerate when the during swing our character turns his body in 3/4 in circle অর্থাৎ 3/4 ভাগে 3 ভাগে সে কি ঘুরে গেছে তারপর ঘুরে দিল বলটা ঠিক আছে that is powerful charge and dynamic and appealing tools ওকে এরপর সলিড ড্রয়িং আর সলিড পোজিং আমরা 1 থেকে 10 পর্যন্ত যা বললাম যা দেখলাম এই ঘুম দস্তে ওকে এতক্ষণ যা বললাম এই কাজটাটুকু সম্পূর্ণ ইউজ করা হয় অ্যানিমেশনে আর এখন যেটা বলবো সেটা হচ্ছে সলিড ড্রয়িং এন্ড সলিড পোজিং সলিড ড্রয়িং এন্ড সলিড পোজিংটা কাজ করা হচ্ছে যারা ড্রয়িং নিয়ে কাজ করতে চাচ্ছেন ক্যারেক্টার বলেন বা বিভিন্ন এরই পরিস্থিতি কি বলেন এনভায়রনমেন্ট বলেন দুটো কাজের ক্ষেত্রে আমরা কাজ করব কি এই আমাদের সলিড ড্রয়িং এন্ড সলিড পোজিং এই রুলসটা মেইনটেইন করতে হবে চলেন এবং সলিড ড্রয়িং বলতে কি বোঝাচ্ছে your character pose shall be clear and expressive মানে কি ক্লিয়ার কথা থাকতে হবে ওকে and should out this easily read এবং অবশ্যই এটা খুব সহজে অনুমান করা যাবে strike to clear shape was the center of gravity with should be evenly distributed pose shall clearly express thoughts intention condition wishes and feeling of a character খেয়াল করো এইখানে শর্ট করে বলে দিয়েছে সলিড ড্রয়িংটা কিভাবে কাজ করে কোন একটা জিনিসের ক্ষেত্রে খুব জটিলে যাওয়া যাবে না খুব সহজে ডিজাইন করে ফেলবেন এবং খুব সুন্দরভাবে এটাকে আপনি কিন্তু ক্লিয়ার হতে হবে This principle is about making sure that forms feel like they're in three-dimensional space with volume, weight and balance. One thing সে যখন হাঁটছে তখন কি তার ভলিউমটা ওয়েটটা এবং ব্যালেন্সটা দেখা যাচ্ছে এরকম মোটা সোটা লোক খুব তাড়াতাড়ি হাঁটছে দেখতে কেমন লাগবে আবার খুব পাতলা পুতলা লোক খুব স্লো ভাবে হাঁটছে ঠিক আছে মানে দুর্বল ভাবে হাঁটছে এই জিনিসটা কেমন লাগবে সে স্যাট অথবা সিক
বাট যার ন্যাচারাল হাঁটার যে ন্যাচারালিটি সেটা আনতে গেলে তাকে কি করতে হবে ঠিক সেভাবে এটাকে ড্র করতে হবে। What makes animating a lot easier is being able to draw a figure from all angles. This requires knowledge দেখেন 2D এর মধ্যে কিন্তু 3D বোঝা যাচ্ছে তাই না? of three-dimensional drawing. For example, when drawing a line on a sphere, it must follow the contour of the sphere's surface. A straight line instantly makes the circle look flat. When drawing cubes, avoid making parallel lines. Lines should be bent towards the vanishing point, otherwise it will look like a flat symbol or a logo. When doing a rough pass of the character, use basic solid shapes like spheres, cubes, and cylinders to construct the character instead of circles, squares, and rectangles. This will help you be mindful of the space they're in. Another thing you can do is draw perspective lines on the ground to keep track of their distance from the camera, so that you can know when to draw them bigger or smaller. When moving on to the clean line version of your character, be very mindful of overlap and try to include it whenever possible. Without overlap, everything appears to be on the same plane, but just adding a single line here and there can define where surfaces come out and where they recede. Another thing to note when doing lines is to avoid symmetry. Symmetrical lines look flat. Try to pair a straight line with a curved line or offset two curved lines so it looks more natural and dynamic. The principle of solid drawing applies to 3D animation as well, in regards to portraying weight and balance in the pose of a character. For example, avoid what's called twinning, which happens when the arms and legs and other paired features are doing the exact same thing. This is a known affliction that animators have to make a conscious effort to avoid. Instead, lean it over to one side, or put one hand on the hips, or give it a slouch, or do something to show that it has weight and has to keep its balance in a 3D environment. So that's all I've got for solid drawing. The last and final principle is called appeal. Thanks for watching, and I'll see you in the last video. Here we do not deal with cover girl or a fluffy kitten with a pink ribbon. All characters may and shall to be greater or lesser degree appealing whether they are heroes, villains, or mammoth or dinosaurs. এটা ডিপেন্ড করবে তাদের কি যেটা হচ্ছে গ্রেটার মানে প্রতিটা জিনিসটার মুভমেন্ট শেষ হবে অর্থাৎ তাকে আমরা হাইলাইট করতে চাচ্ছি। একজন বডি বিল্ডারের চেহারা নরমালি কেমন হয়? হ্যাঁ, মোটামুটি এখান থেকে শুরু করে কোমর পর্যন্ত তার বডিটা খুব স্ট্রং থাকে না। আর একজন ভুঁড়িওয়ালা লোকের এই দিকে আছে কোন ভুঁড়িটা ইনশাআল্লাহ, ঠিক আছে? এই যে পরিবর্তনটা এটা কিন্তু আমাদেরকে অ্যানালাইজ করতে হবে, তাহলে কিন্তু আপনারা এই কাজটা করবেন। ওকে, এভাবে কিন্তু আপনাদের জিনিসটা করবে আপিলের কাজটা। ওকে, ইভেন ভিলেন লাইক ক্যারেক্টার শ্যাল বি charismatic and the might be like to be a spectator. The spectators more easily accept and understand the appealing characters. They show them empathy. Even a little mouse may be so appealing that become a legend of a Mickey Mouse. আমি হচ্ছে অ্যাপেলটা হচ্ছে অ্যাপেল means when you really like it. অ্যাপেলের এক কথা আছে when you like it, অর্থাৎ যেমন ইঁদুর দেখলে যদি আমরা মিকি মাউসের যে কার্টুনটা দেখি, কার্টুনটা টোটাল অ্যানিমেশন দেখতে ভালো লাগে না মিকি মাউসেরটা, কিন্তু এটা যদি ওই হুমড়া চুমড়া টাইপের যদি ইঁদুরের মতো হতো তাহলে ফুটে উঠতো। তারপরে হচ্ছে কিছু জিনিস আরো দেখাবে all laws। আচ্ছা, এখানে যেটা বলছে সেটা হচ্ছে for better understanding these laws proper principles they shall be read and put in practical ছাড়া আপনি কখনোই এই প্রিন্সিপাল গুলো কিছুই বুঝবেন না, ঠিক আছে? প্রত্যেকটা কাজ করবেন animation as described by Frank Thomas and Ollie Johnston. Alright, the last principle of animation is called appeal. Basically, characters that you animate should be somewhat pleasing to look at. They should have some kind of charismatic aspect to like about them. This doesn't only apply to the hero of the story, but also the villain and every other character. Appeal doesn't always mean good looking. It can also mean interesting. So the villain should be likable in the sense that they are interesting to look at. The tricky thing about this is that everyone has a different standard for what is appealing. However, just giving your character a dynamic design can greatly boost its appeal. Here are 3 steps to doing that. First, use a variety of shapes. শেপের ভ্যারাইটি একটা আছে, using the same shape for every দেখেন 4 ধরনের মাউস দেখতে একই রকম না, একই ক্যারেক্টার না, বাট আপিল কি করবে এটাকে হাইলাইট করবে। কিভাবে হাইলাইট করবে দেখেন, এ হচ্ছে লম্বা একটা বডি বিল্ডার, try out different দেখতে কেমন লাগছে বডি বিল্ডারের মতো। ছবি তোলার দরকার নেই, আপনাকে লিংক দিছি না, লিংকে পেয়ে যাবেন। পুরো ব্যাকগ্রাউন্ডটা সুন্দর আসছে, সমস্যা নেই, কোনটা ওটা ভাবে কাজ করবে, ঠিক আছে? তাহলে
আপনার টোটাল ওখানে দেখবেন সুন্দর করে টোটাল ভিডিওটাও আছে, ঠিক আছে? আমি যে লিংকটা দিচ্ছি ওর মধ্যে সবই আছে, ঠিক আছে? তাহলে একটা হিরো দেখে কিন্তু মনে হচ্ছে হিরো না, বডি বিল্ডার। আবার এটা কি? shapes because there's no এটা দেখতে limit একটু মোটু টাইপের, ঠিক আছে? to the spectrum of এবার crazy ফিমেলটা configurations that আর এটা characters এই can জিনিস। have. এই হচ্ছে জিনিসটা কি আমি আপিল করছি, অর্থাৎ একটা রিয়েলিটির সাথে যেটা দেখতে যেরকম ভালো লাগে, যে ক্যারেক্টারটা যেরকম ফুটে ওঠে। ওকে, Every good character design starts with a clear shape. Second, play with proportions. প্রপোর্শন, Cartoonists প্রপোর্শন often দেখেন দুটো কি, এটা কিসের ছবি, কার ছবি বলতে পারেন? মিস্টার বিন। এক কথায় মিস্টার বিন। আমার বলেন এইটা মিস্টার বিন ভালো লাগছে না এইটা মিস্টার বিন দেখতে ভালো লাগছে? বাম দিকেরটা, ওইটা, এটা এটা, হ্যাঁ। বাট এটা যখন আমরা দেখবেন কার্টুনটা যখন দেখবো তখন এইটাই দেখবো, এটা পাওয়া যায় না। তার মানে কি আপিল করছে জিনিসটাকে আরো ফানি টাইপ করছে। মিস্টার বিন মানে তো ফানি, ফানি না? তো এইটা যতটা ফানি আছে তার সাথে এইটা বেশি ফানি। ওকে, জিনিসটা magnify the রিয়েলাইজ things করে। we find এটা ঠিক আছে, এটা খারাপ না, এটার সাথে এটা বেশি ফানি লাগছে। interesting and আবার shrink the দেখেন things we might find ugly or boring. For example, they might এইটা দেখতে কেমন লাগছে, কার্টুনটা ভালো লাগছে না? আর এটা যখন enlarge আমি the আপিল head করব, and eyes, shrink the body, and make the hands larger. Finding the aspect of a character এখানে দেখেন উইচ লাইক, এই লাইকটা হবে কি দেখতে ডাইনির মতো হবে, that defines his or her এটা স্মল এন্ড কিউট হবে, personality এটা হবে ইন টাইম বেডিং সিরিয়াস। এখন দেখেন এই যুগে ডাইনি করতে গেলে এটা দেখে কি ডাইনি মনে হচ্ছে? সিম্পল একটা বুড়ির মতো লাগছে, and blowing it কিন্তু up এরকম করে এটা আসলে একটা ডাইনি, ঠিক আছে? একে স্মল এন্ড কিউট করব, ক্লিক করি, And often স্মল এন্ড কিউট, মাথাটাই গেলে বড়। আবার এই ইন্টিমেটিং, এটা হচ্ছে create a more appealing ওটা সিরিয়াস একটা মুভমেন্ট, দেখে কিন্তু বুঝতে তাই না? এইটা হচ্ছে মূলত আপিলের কাজ। design. Third, তারপর keep it কিপ ইট simple. সিম্পল, Too much এখানে একটা জিনিস বলছে কিপ ইট সিম্পল, এই ডিজাইনগুলোর ক্ষেত্রে সিম্পল করতে হবে। যেমন information can overcomplicate the কাজ করেন, দেখেন character অসংখ্য and হিজিবিজি also make it হিজিবিজি harder দেখতে and দেখতে more মনে হচ্ছে না restraining to অনেকগুলো animate. কাজ This is করছে, the তাই না? difference between আসলে কিন্তু এইটা মানুষ কিছুই বুঝবে না আসলে কি, একটু সিম্পল রাখবে, ডিজাইনের সব সময় সিম্পল। drawing for illustration and এটা drawing থেকে for এইটা animation. সবচেয়ে With বেশি কিন্তু স্মার্ট লাগছে সিম্পল, এবং সিম্পল ডিজাইন এটাকে নিয়ে কাজ করাটাও কিন্তু ইজি। প্রতিটা শেপ এখানে যা ঝুলাইছে এত কিছু কিন্তু দরকার নেই, ঠিক আছে? animated characters, you have to pick and choose what details to keep because you're going to be ঠিক আছে? drawing those details hundreds of times. সিম্পল। So let's give some এইখানে দেখেন এখানে কিছু পরিবর্তন আসবে দেখবেন, ঠিক আছে? characters an দেখতে তো রাজা, তাই না? কিন্তু রাজা তো পাতলা পাতলা হয় না সহজে, appeal তাই না? makeover. একটু মোটা সোটা This হয়। king has a generic shape and not একটু much মোটা সোটা। personality. Let's make him more like an egg. পরিবর্তন Now হবে। his appeal comes from looking proud, powerful, and তারপর হচ্ছে petite. এরপর আছে রোবট। This robot রোবটটাকে নরমালি রোবটের মতোই লাগছে, বাট এটা যে mercenary has ক্রিয়েচারে too many details to see any তাহলে personality. Let's pick a few পরিবর্তন details হবে। and emphasize them, remove the rest, and change his shape. সিম্পল করে Now he has a mysterious appeal to him. This fisherman looks এই pretty আবার average. সুন্দর করে Let's adjust his proportions to emphasize his lankiness and make বুঝা গেছে? that his point এটা of হচ্ছে appeal. মূলত আপনার, So that's all I've got for আপনি যেভাবে দেখতে এটাকে পছন্দ করবেন ঠিক সেভাবে এটাকে রূপান্তরিত করবেন, তাহলে আপনার appeal, জিনিসটা and that brings us to the end of our 12-part series. So I তো thank এই you. হচ্ছে টোটাল 12 প্রিন্সিপাল, আমরা যা যা দেখলাম, তাই না? টোটাল 12 প্রিন্সিপাল, এই হচ্ছে প্রিন্সিপাল। এ পর্যন্ত যা যা বললাম এটা হচ্ছে মূলত আমরা অ্যানিমেশন ইউজ করব। তার মধ্যে একটা অ্যানিমেশন এর আগে থেকে ইউজ করে আসতেছি, সেটা হচ্ছে স্লো ইন স্লো, রাইট? স্লো ইন স্লোটা আমরা ইউজ করছি। আজকে আপনাদের টপিকটা ছিল এ পর্যন্ত।